কি বললাম আমাদের একটা পরিবাহীর মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে x অংশ, একটা হচ্ছে y অংশ। তো এখানে কি করতেছে, এই দুইটা অংশের মধ্যে আমার মনে করো এখানে আমি কয়েকটা মুক্ত ইলেকট্রন রাখছি, এই যে কয়েকটা মুক্ত ইলেকট্রন রাখলাম, এই জায়গায় আমি মুক্ত ইলেকট্রন রাখছি এখানে, কেমন? তো এই মুক্ত ইলেকট্রনগুলো স্বাভাবিক ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিকে ফ্লো করবে, ঠিক আছে? এখন কোন দিকে ফ্লো করতেছে, আমি যেটা পরিবাহী চিন্তা করি, আমাদের পরিবাহীর ক্ষেত্রে আমরা মনে রাখবো যখন এটাকে আমরা সার্কিটে সংযোগ দিব তখন সেটা নেগেটিভ প্রান্ত দিকে, অর্থাৎ কোষের নেগেটিভ প্রান্ত বরাবর আমাদের ইলেকট্রনগুলো ফ্লো করবে। তাহলে ইলেকট্রন যেদিকে ফ্লো করতেছে তড়িৎ প্রবাহ কি ঠিক একই দিকে ফ্লো করবে? অবশ্যই না, তড়িৎ প্রবাহ ফ্লো করবে হচ্ছে কি ঠিক তার বিপরীত দিকে। তাহলে আমাদের এই পরিবাহীর যদি মনে করি ইলেকট্রনগুলা এই দিকে ফ্লো করতেছে, তাহলে আমাদের তড়িৎ প্রবাহ যেটা আছে সেটা ফ্লো করবে কোন দিকে? ঠিক তার বিপরীত দিকে, ঠিক আছে? এটা কিন্তু আমরা মোটামুটি জানি। আমরা যদি একটা কোষ চিন্তা করি, দেখো সবাই একটা কোষ তুমি যদি চিন্তা করো, তাহলে কোষের এটা প্লাস মাথা, এটা মাইনাস মাথা, ঠিক আছে? তো কোষের প্লাস মাথা দিয়ে সবসময় তড়িৎ প্রবাহ ফ্লো করে, আর মাইনাস মাথা দিয়ে সবসময় ইলেকট্রন ফ্লো করে। এই বিষয়টা যাতে আমাদের সবার মাথায় থাকে, যাতে ভুল না হয়। তাহলে যে ইলেকট্রনগুলো ফ্লো করতেছে যেই দিকে, তাদের নিজস্ব একটা বেগ নিয়ে তারা ফ্লো করতেছে। যখন তারা একটা নিজস্ব একটা গড় দ্রুতিতে বা গড় বেগে, ঠিক আছে, গড় তোমার দ্রুতিতে ফ্লো করবে, এবং সেটা অবশ্যই ধ্রুব অবস্থায় থাকতে হবে, অর্থাৎ ধ্রুবক আর কি, একটা নির্দিষ্ট ফিক্সড বেগে আগবে। যে ফিক্সড বেগে তারা আগাচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ইলেকট্রনের তাড়ন দ্রুতি বা তাড়ন বেগ, যেটাই বলতে পারো। তাড়ন দ্রুতি আর তাড়ন বেগ কথাটা কিন্তু সেম। তাহলে আমি কি বললাম, যখন কোন একটা পরিবাহীর মধ্যে ইলেকট্রনগুলা নিজস্ব বেগ নিয়ে তারা নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে, তাদের টোটাল, তাদের যে গড়, টোটাল না, গড় দ্রুতিটাকে বলবো হচ্ছে আমরা তাড়ন দ্রুতি বা ইলেকট্রনের তাড়ন দ্রুতি। আমরা কি বুঝতে পারছি সবাই এটা? আমরা কি বুঝতে পারছি সবাই? যদি ওকে হয়, মুখে না বলতে পারি তোমরা অবশ্যই মেসেজ দিও বা হচ্ছে গিয়ে কিছু টিক মার্ক দিও, যাতে আমি বুঝতে পারি, হ্যাঁ? কারণ তোমরা না বুঝতে তো পরে সমস্যা, আমাকে তো জিনিসটা বুঝিয়ে দেবো ঠিক মতো, ঠিক আছে না? ওকে, তাহলে আমরা এখন কোষের সংখ্যাটা লিখে ফেলি। এর আগে একটু চিত্রটা আমি ছোট করে অঙ্কন করে নিই। এই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে, ধরলাম হচ্ছে স্মল এল। এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এই যে ই হলো হচ্ছে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, আর এটা হচ্ছে তড়িৎ প্রবাহ আই, কেমন? তাহলে আমরা একটু সংখ্যাটা সবাই লিখে নিই। সংখ্যাটা সবাই লিখে ফেলো। তাড়ন, তাড়ন বলের প্রভাবে, তাড়ন বলের প্রভাবে কোন পরিবাহীর, কোন পরিবাহীর, কোন পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো যে গড় ধ্রুব বেগে প্রবাহিত হয়, প্রবাহিত হয়, তাকে ওই পরিবাহীর, তাকে ওই পরিবাহীর তাড়ন, তাড়ন দ্রুতি বলে, তাড়ন দ্রুতি বলে। তাহলে আমরা লিখে ফেললাম, কি লিখলাম? তাড়ন বলের প্রভাবে কোন পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো যে গড় ধ্রুব বেগে প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর তাড়ন দ্রুতি বলে, ঠিক আছে? যাকে স্বাভাবিক ক্ষেত্রে বি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, বি দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা মোটামুটি সবগুলো পরিচয় এখানে জেনে গেছি। পরিচয়গুলো কি কি? আমরা পরিচয় জানলাম হচ্ছে গিয়ে এল হচ্ছে ওই পরিবাহীর দৈর্ঘ্য, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর এখানে কিন্তু মুক্ত ইলেকট্রন যেগুলো আছে এগুলো কিন্তু নির্দিষ্ট একটা সংখ্যা উপরে আছে, ঠিক আছে? তো আমরা এখানে যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনের জন্য আমাদের আগে এইগুলো পরিচয়গুলো ভালো করে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, সবাই কি বুঝতে পারছো এই পর্যন্ত যেটা বলেছি? জি ভাইয়া। ওকে, কোনো প্রশ্ন থাকলে আমি বলছি আগে থেকে হ্যান্ড রেজ করো, হ্যাঁ? তাহলে আমি প্রশ্নটা শুনবো, শুনে দেন হচ্ছে গিয়ে তোমাদের আনসারটা দিব, ঠিক আছে? কারণ হচ্ছে ভাইয়ের হচ্ছে এই যে আমি মাইক্রোফোন নিয়ে পড়াচ্ছি, তো আমার যেটা এয়ারপোর্ট ছিল একটা আর কি, যেটা সাউন্ড সিস্টেমটা খুব ভালো ছিল, তো ওইটা আমার হচ্ছে গিয়ে গতকাল রাতে আমি এক জায়গায় গেছিলাম, এখন ওইখানে তো নিই না, বাট বাসায় রেখে গেছিলাম, পরে হারিয়ে গেছে। বাসায় হারিয়ে গেছে হচ্ছে কি, আমার বাসায় তো আসলে রুম, আমার রুমে যদি কেউ প্রবেশ করে, তারপর হচ্ছে আমার, বিশেষ করে আমার আম্মা, উনি হচ্ছে গিয়ে রুম ঠিক করতে ঢুকে পরে কোথায় রাখছে উনি নিজে জানে না, বাস আর কি।
আমার ইয়ার পরে আমি পাইতেছি না। তোমাদের পড়ানো শেষ করে দেখি, আমার ছোট ভাইটা আনতেছে আবার ইয়ার পরে দেখি ওখান থেকে এবার পাইলে ইনশাআল্লাহ করতে হবে। আচ্ছা আমরা আসি, আমরা এখান থেকে যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা হচ্ছে গিয়ে q is equal to n a l v, ঠিক আছে? q is equal to আচ্ছা v না সরি এখানে আসবে e, q is equal to n a l e, এটা আমরা একটা এক নাম্বার ইকুয়েশন দিলাম। এটা কোথা থেকে পাইছি? এটা পাইছি এই পরিবাহী থেকে একটা চার্জ পাচ্ছি, যার জন্য ইকুয়েশন হচ্ছে গিয়ে n a l e, যেখানে n বলতে কি বোঝাচ্ছে একটু লিখে দিই আমি। n বলতে বোঝাচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রনের সংখ্যা, মুক্ত ইলেকট্রন সংখ্যা। আর al যেটা আছে al, এই al কি বোঝাচ্ছে একক আয়তন, কি বলতেছে একক আয়তন। আর যে ই আছে এটা হচ্ছে গিয়ে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ। ওকে, তাহলে আমরা এখানে এক নম্বর ইকুয়েশন কি পাইছি? q n al e, যেখানে al বলতে বোঝাচ্ছে আমাদের একক আয়তন, আর e হচ্ছে কি আমাদের ইলেকট্রনের চার্জ, আর হচ্ছে কি n মুক্ত ইলেকট্রনের সংখ্যা। কেমন? এখন আসো আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি আমরা সবাই মোটামুটি সবাই সূত্র জানি s vt, ঠিক আছে? তো আমরা যদি এখানে s vt ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ আমরা যদি t সময়ে v বেগ উৎপন্ন করি, t সময়ে v বেগ পাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আসবে s এর জায়গায় বসবে হচ্ছে l vt। তাহলে এখান থেকে খেয়াল করেন আমরা সবাই, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে t l ডিভাইড বাই v। এই পর্যন্ত দেখা যায়? একটু সমস্যা হচ্ছে মনে হয়, এইভাবে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা এখান থেকে লিখতে পারি আমরা t l ডিভাইড বাই v লিখতে পারি। এই যে দেখো t l ডিভাইডেড বাই v, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে? t আমরা লিখতে পারি l ডিভাইডেড বাই v। এখানে এটাকে আমরা দিলাম দুই নম্বর ইকুয়েশন। দেখো আমরা এক নম্বর এবং দুই নম্বর ইকুয়েশনের মধ্যে কিন্তু অলরেডি একটা v পাই গেছে, একটা ব্যাক পাইছি। এই ব্যাকটাই কিন্তু আমাদের ইলেকট্রনের কারণ ব্যাক, ঠিক আছে? আমরা এখন এক নম্বর এবং দুই নম্বরের মধ্যে কাজ করলে আমরা কিন্তু আমাদের আসলে মূল ইকুয়েশনটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? তো সবাই ভালো করে লিখে ফেলো এই পর্যন্ত। আমি হচ্ছে কি সংজ্ঞাটা মুছলাম এখানে, কেমন? এই সংজ্ঞাটা সবাই লিখছো? কারো কি বাকি আছে তো লেখা? এই সংখ্যাটা কি লেখা বাকি আছে? না ভাইয়া লিখছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন হচ্ছে গিয়ে নেক্সট ভাবে যাচ্ছি যে এক নাম্বার ও দুই নাম্বারের জন্য আমাদের আগে জানতে হবে, আচ্ছা আমরা তো মোটামুটি সবাই 9 থেকে পড়ে আসছি তড়িৎ প্রবাহ কাকে বলে। তড়িৎ প্রবাহ কাকে বলে এটা মোটামুটি 9 থেকে পড়ে আসছি। যেমন কোন একটা পরিবাহীর মধ্যে একক সময় যে পরিমাণ চার্জ বা আধান প্রবাহিত হয় তাকে আমরা বলি হচ্ছে কি তড়িৎ প্রবাহ। তাহলে কি বলছি? কোন একটা পরিবাহীর মধ্যে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা পাইছিলাম I q ডিভাইডেড বাই t। পাইছি কি পাই? আমরা একটা ইকুয়েশন পাইছি I q ডিভাইডেড বাই t। এখন একটু ফোকাস করতে হবে, এই যে কিউটা, এই কিউটা কিন্তু আমরা অলরেডি পাইছি এখানে এক নম্বর ইকুয়েশন n a l e, এবং t এর সমীকরণটা আমরা পাইছি l বাই v। তাহলে একটু লিখে দিই আমরা, q1 হচ্ছে n a l e ডিভাইডেড বাই t এর পরিবর্তে বসবে l ডিভাইডেড বাই v। ওকে, তাই একটু কাজ করি হালকা করে, এখানে n a l e ইনটু d বাই l। কারণ হচ্ছে আমরা যদি ভগ্নাংশের কথা আলোচনা করি, ভগ্নাংশের ক্ষেত্রে আমি যদি ভাগ থেকে গুণে নিয়ে চলে আসি তাহলে আমাদের নিচের অংশটা উল্টে যাবে। এখানে যেটা উল্টে গেছে, তাহলে খেয়াল করো এই যে l আর এই যে l বাদ, l বাদ চলে গেছে। এখানে কিন্তু এই i আছে, আমরা i এখানে পরিচয় দিয়েছি স্মল i দিয়ে। কেমন? আমরা i টা পরিচয় দিয়ে স্মল i দিয়ে পরিচয় দিলাম। আমাদের তো লাগবে হচ্ছে গিয়ে তাড়ন গতি, মানে আমাদের v টা বের করতে হবে। সেই ক্ষেত্রে v কি আসছে? v আসছে i ডিভাইডেড বাই n a e। এই যে দেখো এটা হচ্ছে আমাদের বর্তমান ইকুয়েশনটা, v i ডিভাইডেড বাই n a e। তাহলে এখানে কোনটার পরিচয় কি আশা করি সবাই আমরা বুঝতেই পারতেছি। i হচ্ছে কি আমাদের তড়িৎ প্রবাহ, n হচ্ছে কি মুক্ত ইলেকট্রন সংখ্যা, a হচ্ছে কি ক্ষেত্রফল, আর e হচ্ছে কি ইলেকট্রনের চার্জ।
এটা হচ্ছে আমাদের মূল ইকুয়েশন b = i / n a b। তারপরে কি সবাই বুঝতে পারছো এটা? তাহলে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। দেখো তোমরা যদি কোনো ধরনের ল্যাকিং চলে যায়, বুঝতেছো না, সমস্যা হচ্ছে, আমাকে বলবা, ঠিক আছে? আর আমি প্রত্যেকদিন তোমাদের হচ্ছে ক্লাসের যে ভিডিওটা করতেছি, মানে শুট করতেছি, আমি অলরেডি শুট করে মানে কি বলে তোমাদের রেকর্ড করে রাখতেছি। তো এটা তুমি হচ্ছে গিয়ে আমি আজকে রাতের মধ্যে দিয়ে দিতে পারি, অথবা কালকে সকালের মধ্যে সেটা পাই যাবে। যদি মনে হচ্ছে কোনো জায়গায় বুঝো নাই, তোমরা ওই মানে রেকর্ডটা দেখেই তুমি ক্লিয়ার নিতে পারবে, ঠিক আছে? ওইটা নিয়ে তোমাদের সমস্যা হবে না। আর যদি বিশেষ কোনো সমস্যা হচ্ছে, রেকর্ডটা তুমি দেখো বুঝতেছো না, তখন কষ্ট করে ভাইকে ইনবক্স করবা যে ভাইয়া আমি এখান থেকে বুঝে না, আমাকে দিয়ে একটু কষ্ট করে আবার বুঝিয়ে দিতে, আমি তোমাদেরকে ওই টপিকটা বা ওই অঙ্কটা ভিডিও আকারে করে বা হাতে করে বুঝিয়ে দিব, ঠিক আছে? টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে এখন ইলেকট্রনের তাড়ন দ্রুতি শেষ করলাম। আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী স্টেপে, এবং সেটা হচ্ছে গিয়ে প্রবাহ ঘনত্ব। আমরা এরপরে কথা হচ্ছে টপিক পরেরটা প্রবাহ ঘনত্ব। তাহলে সবাই খাতায় তুলে ফেলাও প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব আগে থেকে বলিও। আচ্ছা ঠিক আছে, যেহেতু কেউ কিছু বলতেছ না মানে তোমাদের লেখা শেষ। কারণ তাহলে প্রবাহ ঘনত্ব হচ্ছে যাকে স্মল জে দিয়ে প্রকাশ করা হয়। এখন খেয়াল রাখবেন, একটা পরিবাহী যেটা মাত্র আমরা আনছিলাম, এই পরিবাহীটা যে এটার সংজ্ঞাটা দিলে হলাই কোন পরিবাহীর একক ক্ষেত্রফলের জন্য, একক ক্ষেত্রফলের জন্য যে পরিমাণ প্রবাহের প্রয়োজন, যে পরিমাণ প্রবাহের প্রয়োজন তাকে প্রবাহ ঘনত্ব বলে। তাহলে আমরা যদি খেয়াল করি সবাই, এখানে কোন পরিবাহীর একক ক্ষেত্রফলের জন্য যে পরিমাণ প্রবাহের প্রয়োজন তাকে আমরা বলছি প্রবাহ ঘনত্ব বলতেছি। সেক্ষেত্রে একটু আমরা ঐকিক নিয়মটা খেয়াল করি, আমাদের a মিটার স্কয়ার ক্ষেত্রফলের জন্য আমাদের প্রবাহ লাগবে হচ্ছে স্মল i পরিমাণ। তাহলে একক ক্ষেত্রফলের জন্য আমাদের প্রবাহ লাগবে কতটুকু? স্মল i ডিভাইডেড বাই a। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা যে এই যে স্মল i ডিভাইডেড বাই ক্যাপিটাল A, এটার মানে হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্ব জে, ঠিক আছে? আমরা কি বলতে পারি এখান থেকে যে আমাদের প্রবাহ ঘনত্ব স্মল j is equal to স্মল i divided by t, যার একক সরি না a, যার ক্ষেত্রফলটা হচ্ছে মানে যার এককটা হচ্ছে গিয়ে একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 2, এই যে এটা হচ্ছে তার একক অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 2। তো সবাই কষ্ট করে এই যে মাত্র আমি এটা লিখছি, এই আমার প্রথম থেকে দুটো টপিক শিখেছি আমি, একটা হচ্ছে প্রবাহ ঘনত্ব আর একটা হচ্ছে তাড়ন দ্রুতি। এই দুটো টপিক কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য আহামরি ইম্পর্টেন্ট না, কিন্তু এই দুটোর বেসিক করা কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে অ্যাডমিশন লাইফের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি কোনো টপিকই বাদ দিচ্ছি না, তোমাদেরকে এগুলো পড়াই দিচ্ছি যাতে এগুলো তোমরা ইন্টারমিডিয়েট লাইফে কাজে না লাগাইতেও পারলেও তোমাদের এইচএসসি সরি অ্যাডমিশন লাইফে তোমাদের যাতে এগুলো ভালোভাবে কাজে লাগে, ঠিক আছে? তো আশা করি আমাদের প্রবাহ ঘনত্ব এবং তাড়ন দ্রুতি যে পড়ছি আমরা দুটো টপিক আশা করি ক্লিয়ার আছে। আমরা এখন চলে যাব পরবর্তীতে আমাদের বহুল প্রতীক্ষিত সার্কিটগুলোর মধ্যে চলে যাবো। সার্কিটগুলো ভালো করে আমাদের শেষ করতে হবে। সবাই তাড়াতাড়ি করে এই অংশটা লিখে ফেলো। আমরা এর মধ্যে একটা ম্যাথ দেখবো একটু পরে। 54 × 10⁻⁻6 মিটার স্কয়ার তামার প্রতি ঘনমিটারে তামার প্রতি ঘনমিটারে ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন যেটা বলো, মুক্ত ইলেকট্রনের সংখ্যা 8.49 into the power 24, 8.49 into the power 24t। কেমন? প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের যেখানে
প্রবাহ 1.3 অ্যাম্পিয়ার হলে তারণ দ্রুতি কত হবে? তারণ দ্রুতি কত হবে, এটা আমাদের জিজ্ঞাসা করছে। কেমন? তাহলে প্রশ্নটা ভালো করে বুঝো, খুবই সহজ একটা প্রশ্ন। যে একটি তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দিয়েছে 2.54 × 10⁻⁶ মিটার স্কয়ার। তামার প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বলছে 8.49 3 × 10⁻24 যেখানে তড়িৎ প্রবাহ হচ্ছে 1.3 অ্যাম্পিয়ার। তো তারণ দ্রুতি কত আমাদের জিজ্ঞাসা করছে। এখন দেখো এখানের মধ্যে আমাদের ইনফরমেশন মোটামুটি সবকিছুই আছে। এই দেখো আমাদের আই দেওয়া আছে, এটা আমাদের এন দেওয়া আছে, তারপরে এটা আমাদের এ দেওয়া আছে, এমন আর কি আছে। আর ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ কি বলতে হবে, দেখে দাও ইলেকট্রনের চার্জটা কত হবে। দেখি জয়দা বলতো ইলেকট্রনের চার্জ কত? জয়দা বলতে পারবা ইলেকট্রনের চার্জ কত? 1.6 into 10 inverse 19. হ্যাঁ ঠিক আছে, 1.6 10 inverse 19 কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এখন আমাদের কাছে ফর্মুলা একেবারে সিম্পল ভাবে জানা আছে। যে ফর্মুলাটা হচ্ছে কি, ফর্মুলা হচ্ছে কি V R divided by NAE। আমরা এই ফর্মুলা একটু আগেই পড়ছি। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের জানা ফর্মুলা আমি প্রশ্নের মধ্যেই লিখে ফেলছি, আর আলাদা করে লিখি নাই। তোমরা পরীক্ষাতে অবশ্যই এই ফর্মুলা আলাদা করে লিখবা, দেওয়া আছে এটা এত ওইটা এত করে বলতে হবে। কেমন? আচ্ছা এখন দেখো আমাদের এখানে আই হচ্ছে কি 1.3, ওকে, তারপরে n হচ্ছে কি 8.49 10 টু দি পাওয়ার 24 ইনটু a হচ্ছে কি 2.54 10 টু দি পাওয়ার -6 2.54 10 টু দি পাওয়ার -6 ইনটু e হচ্ছে কি 1.6 10 টু দি পাওয়ার -19। এইটা হচ্ছে আমাদের মান যা চিন্তা করেছি, এগুলো বসানোর পরে আমাদের যে আনসারটা আসবে 0.377 মিটার পার সেকেন্ড। ব্যাগের একক কিন্তু মনে রাখতে হবে, মিটার পার সেকেন্ড, ব্যাগের একক মিটার পার সেকেন্ড ওটাই আছে। ওকে এরা মুসলাম, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি এখন। আমাদের সর্বোচ্চ গেলে ক্লাস লাগবে এই অধ্যায় শেষ করার জন্য, আর সর্বোচ্চ যদি বলি 4টে ক্লাস লাগবে, 4টে ক্লাস বা 3টে ক্লাস লাগবে। এই 3-4টে ক্লাসের মধ্যে আমাদের এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে বাসায় পড়তে হবে ঠিক মতো। কারণ এখন বাসায় তোমাকে দেখার মতো আমি নাই, বা তোমার আম্মু আব্বু যারা মানে ঢাকাতে আসো, তোমার আব্বু আম্মু তোমাদের দেখতেছে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা, নিজের ফিউচার নিজের কাছেই তোমার সেট করা আছে, যদি তুমি ঠিক মতো এটা কাজে লাগাইতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি। সেই টপিকের নাম হচ্ছে গিয়ে তড়িৎ চালক বল বা তড়িৎ চালক শক্তি, থেকে বলতে পারো তড়িৎ চালক বল অথবা তড়িৎ চালক শক্তি বলতে পারো। ঠিক আছে, তাহলে সবাই হেডলাইন দিয়ে দাও, তড়িৎ চালক বল বা তড়িৎ চালক শক্তি। আমরা এখন এই টপিকটা পড়বো, কষ্ট করে সবাই হেডলাইন দিয়ে দাও। একটু খেয়াল করি, তড়িৎ চালক বল বা তড়িৎ চালক শক্তি কাকে বলে। একটা সার্কিট চিন্তা করি আমরা এখানে, মনে করো আমি একটা সার্কিট দিলাম। একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, আমি প্রায় তোমাদেরকে এই ধরনের একটা সার্কিট কিন্তু নিয়ে কাজ করব। ঠিক আছে, আমি প্রায় এই ধরনের একটা সার্কিটকে তোমাদের সবসময় একটা এক্সাম্পল দিব। তো সবাই হচ্ছে গিয়ে একটু খেয়াল করবা, তোমাদের যাতে কনফিউশন না থাকে, এই জন্যই আর কি আমি এক সার্কিট দিয়ে সবগুলা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। আচ্ছা দেখো, এখানে কি হচ্ছে, মানে তড়িৎ চালক শক্তি কাকে বলতেছে, সেটা হচ্ছে গিয়ে আগে আমরা একটা জিনিস খেয়াল করি, একটা গল্প দিয়ে শুনি। মনে করো তোমার ফ্যামিলি, পুরা ফ্যামিলি, তোমার আব্বু আম্মু ভাই বোন যারা আছে সবাই মিলে তোমরা হচ্ছে গাঠি কোটা বাঁধছো, গাঠি কোটা বান্ধাবন্দি করে তোমরা গেছো নানু বাড়িতে। এখন মনে করো সবাই খুব ফিট ফাট অবস্থায় গেছো নানু বাড়িতে ঘুরতে গেছো। নানু বাড়িতে ঘুরতে যায় তোমরা মোটামুটি সেখানে 5-6 দিন ছিলাম। এখন 5-6 দিন পরে তোমরা আবার ঘুরে বেড়ানো শেষ করে ভালো করে খাওয়া দাওয়া করে একবারে পেট ভরে খাওয়া দাওয়া করছো, এখানে বসে বসে একবারে আরাম আয়েসে জীবন কাটাইছো 5-6 দিন। আবার বাসা ফিরে আসছো, বাসায় ফিরে এসে তোমাদের
পাশের বাসার আনতে বলতেছে আরে কি রে, আপনি তো মোটা হয়ে গেছেন আগের থেকে। তাহলে কি হচ্ছে এখানে, আপনি হচ্ছে গিয়ে আপনার বাসা থেকে গিয়ে রানু বাড়ি থেকে ভালো করে খাওয়া দাওয়া করে এসে আপনি আবার আপনার বাসায় ফিরে আসছেন, বাসায় ফিরে এসে দেখছেন কি আপনার কি মোটা হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কি হয়েছে, আমি হচ্ছে গিয়ে যদি এটা মানে আপনার সার্কিটের ভাষায় বলি, তাহলে একটা একক ধনাত্মক চার্জ কোন উৎস থেকে মানে কোন একটা বিন্দু থেকে সম্পূর্ণ আসছে, তার যে পরিমাণ শক্তি ব্যয় হয়েছে বা যে পরিমাণ কাজ করছে তাকেই বলবো হচ্ছে আমরা তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল। বুঝতে পারছি আমরা? তাহলে আমি কি বললাম, জি ভাইয়া। হ্যাঁ, একক ধনাত্মক চার্জ কোন একটা বিন্দু থেকে সম্পূর্ণ উৎস সহ পুরো বর্তনী ঘুরে আবার ওই বিন্দুতে ফিরে আসতে যে পরিমাণ কাজ করতে হয় বা কাজ করে তাকে বলা হয় হচ্ছে তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি। তাহলে আমরা লিখে ফেলাই সবাই কষ্ট করে খাতার মধ্যে, একটি বা একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক, লিখে ফেলো লিখে ফেলো, একক ধনাত্মক চার্জ একটি বিন্দু থেকে, একটি বিন্দু থেকে সম্পূর্ণ উৎস সহ, সম্পূর্ণ উৎস সহ পুরো বর্তনী, পুরো বর্তনী ঘুরে পুনরায়, পুনরায় ওই বিন্দুতে আসতে, ওই বিন্দুতে আসতে যে কাজ সম্পন্ন করতে হয় বা করে তাকে তড়িৎচালক, তড়িৎচালক বল বলে, যাকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই ধারা প্রকাশ, ঠিক আছে, ই ধারা প্রকাশ করা হয়। আমরা তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল কাকে বলে আমরা এখন মাত্র শিখে নিলাম, যে একক ধনাত্মক চার্জ একটি বিন্দু থেকে সম্পূর্ণ উৎস সহ পুরো বর্তনী ঘুরে পুনরায় ওই বিন্দুতে আসছে যে কাজ সম্পন্ন করে তাকে আমরা বলবো যে তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি আমরা বলবো। এখন আমরা যদি একটু খেয়াল করি তড়িৎচালক বলের জন্য আমরা যদি সার্কিট থেকে একটু হিসাব করি, আমাদের আরেকটা জিনিস সম্বন্ধে আইডিয়া রাখতে হবে, এবং সেটা হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ রোধ। সেটা কি বলছি মাত্র আমি, অভ্যন্তরীণ রোধ। আমরা কিন্তু এগুলোর সাথে পরিচিত অলরেডি, আমরা সবাই এদের সাথে পরিচিত। পরিচালক বল, অভ্যন্তরীণ রোধ, যাকে স্মল আর দিয়ে প্রকাশ করা হয়, আমরা এগুলার সাথে আগে থেকেই পরিচিত, নতুন কিছু না। তাহলে অভ্যন্তরীণ রোধ কাকে বলে, অভ্যন্তরীণ রোধ কাকে বলার আগে অভ্যন্তরীণ রোধ কোথায় থাকে, অভ্যন্তরীণ রোধ থাকে হচ্ছে কোষের ভিতরে থাকে, ঠিক আছে, বর্তনীর ভিতরের রোধ। বর্তনীর মধ্যে দুই ধরনের রোধ কাজ করে, একটা ভিতরের রোধ, একটা বাহিরের রোধ। ভিতরের যে রোধটা পাওয়া যায় সেই রোধটাকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে। তো আমি তো আর প্রশ্ন উত্তরে বলতে পারবো না ভিতরের রোধ হচ্ছে অভ্যন্তরীণ রোধ, এটা তো বলা যাবে না। আমরা বলবো হচ্ছে গিয়ে কোষের, কোষের অভ্যন্তরে, কোষের অভ্যন্তরে খুবই অল্প মানের, খুবই অল্প মানের রোধকে, খুবই অল্প মানের রোধকে অভ্যন্তরীণ রোধ বলে, অভ্যন্তরীণ রোধ বলে। এবং মনে রাখতে হবে তোমাদের সবাইরে, অভ্যন্তরীণ রোধের মানটা কিন্তু এক থেকে ছোট বা সমান হয়ে থাকে, এটা মাথায় রাখবা। অভ্যন্তরীণ রোধের মান এক থেকে ছোট বা সমান হয়ে থাকে। এখন এই ক্ষেত্রে যদি তোমাদের পরীক্ষার প্রশ্নে বা যে কোনো প্রশ্নে একের থেকে বেশি দিয়ে দেয়, এটাতে আমাদের কোনো হাত নাই, এটা হচ্ছে সম্পূর্ণ প্রশ্নের দায়ভার, ওনারা দিছে তোমাকে মেনে নিতে হবে, বাস্তবতা তোমাকে মেনে নিয়ে কাজ করে নিতে হবে, ঠিক আছে, তখন তোমাকে ওই মান নিয়েই কাজ করতে হবে। তাহলে আমরা অভ্যন্তরীণ রোধ কি শিখলাম, তারপরে তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি কাকে বলে আমরা সেটা শিখলাম। আমরা এখন শিখবো তড়িৎচালক শক্তির জন্য আমাদের ফর্মুলা শিখবো আমরা এখন। কেমন, আমরা কিন্তু এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস জেনে যাব, যে আসলে এটা আমরা আগেও জানি না যে এটা কেন হচ্ছে, এই জিনিসটা আমরা আগে জানতাম না, এরকম একটা টপিক তোমরা এখন ক্লিয়ার হয়ে যাবে। তবে আমরা এই জিনিসটা লিখলাম বুঝলাম এখন, ঠিক আছে। কারণ দেখো তড়িৎচালক শক্তির আসল যে বিষয়টা, তড়িৎচালক শক্তির ফর্মুলাটাকে দেখাই। এই কে রে, জয়দা তোমার কি নেটে সমস্যা করতেছে?
এটা তোমার কি নেটে বেশি সমস্যা করতেছে? না ভাইয়া, হঠাৎ হঠাৎ কেটে যায় কলটা। ওরে, তুমি কি বুঝছো অভ্যন্তরীণ রোধ সম্বন্ধে বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। ওকে, ঠিক আছে। আমরা তাহলে এখন তড়িৎ চালক শক্তির যে ফর্মুলাটা সেটা আমরা দেখবো এখন। E ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা হচ্ছে গিয়ে দুটো জিনিসের সমন্বয়ে তড়িৎ চালক শক্তি তৈরি হয়। একটা হচ্ছে প্রান্তীয় বিভব, প্রান্তীয় বিভব এবং হারানো বিভব, হারানো বিভব। এই দুইটা বিভবের যোগফল আমরা বলতে পারি তড়িৎ চালক বল বা তড়িৎ চালক শক্তি। এখন প্রান্তীয় বিভব কার জন্য হয়? মনে রাখবো আমরা সবাই, প্রান্তীয় বিভব আমরা পাই হচ্ছে গিয়ে বাহিরের রোধের জন্য। কার জন্য? বাহিরের রোধের জন্য। তোমরা যদি পারো লিখে রাখতে পারো এটা সাইড দিয়ে। এই প্রান্তীয় রোধ আমরা পাই হচ্ছে বাহিরের রোধের জন্য, বাহিরের রোধের জন্য। আর হারানো বিভব পাই হচ্ছে আমরা অভ্যন্তরীণ বা ভিতরের রোধের জন্য, ভিতরের রোধের জন্য পাই আমরা। কেমন? এবং সার্কিটটা খেয়াল করো, এখানে কিন্তু আমরা আর দিছি, এখানে আরসি, এই জায়গায় একটা কারেন্ট ফ্লো করতেছে, ক্যাপিটাল আই দিলাম, ওকে। আর এই জায়গায় আমাদের ই কাজ করতেছে, এখন এখানে ভিতরে কিন্তু একটা স্মল আরও আছে, আমি সাইডে লিখে দিলাম স্মল আর, ওকে। সার্কিটটা তাহলে আমি সম্পন্ন করলাম এখানে। এখন দেখো, এই তড়িৎচালক শক্তি ই ইজ ইকুয়াল টু প্রান্তীয় বিভব। আমরা বিভবের সূত্র কিন্তু অলরেডি প্রথম ক্লাসে পড়ে ফেলছি, ভি ইজ ইকুয়াল টু আই আর। তো প্রান্তীয় বিভবকে প্রকাশ করলাম বি, ক্যাপিটাল বি দিয়ে, আর এখানে হারানো বিভবকে প্রকাশ করলাম ক্যাপিটাল বি প্রাইম দিয়ে, ওকে। তাহলে ই ইজ ইকুয়াল টু বি প্লাস বি বার, বা সরি বি প্রাইম। এখন এখান থেকে বি এর জায়গায় লেখা যায় আই আর। দেখছো তো, বাহির রোধকে, বাহির রোধ হচ্ছে ক্যাপিটাল আর, এই যে আর লিখছি এটা হচ্ছে টোটাল তুল্য রোধকে বোঝাচ্ছে, ঠিক আছে। এই আর প্লাস অভ্যন্তরীণ রোধের জন্য কিন্তু হারানো বিভব পাই, তাহলে আই স্মল আর। তাহলে ই ইজ ইকুয়াল টু আই আর প্লাস আই স্মল আর। এখন এই পার্ট থেকে আমাদের আই কমন যায়, তাই না? এই পার্ট থেকে আমাদের আই কমন যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি ই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আই, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এই পয়েন্ট থেকে লেখা যায় ক্যাপিটাল আই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর। আমরা একটু খেয়াল করি সবাই, আমরা এই বক্সের সূত্রটা কি বুঝতে পারছি কিনা সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে জি ভাইয়া, বুঝছি। ওকে, ডান। আচ্ছা, আমরা তাহলে এই পর্যন্ত তুলে ফেলাই সবাই। I is equal to E divided by capital R plus small r। তড়িৎ প্রবাহ বের করার ক্ষেত্রে আমাদের আরেকটা ফর্মুলা হচ্ছে এটা, ওকে। আমরা কষ্ট করে সবাই তুলে ফেলাই। আচ্ছা, আমরা তাহলে আশা করি সবাই লিখছি এই পর্যন্ত। এখন একটু খেয়াল করি, সবাই তো লিখছো? জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করি আমরা, আমাদের আগে থেকে একটা জিনিস জানা ছিল যে, বা কনফিউশন ছিল, জানা না কনফিউশন ছিল, আমরা অনেক সময় লিখেছি ই সমান বি লিখি, ঠিক আছে। আমরা সাধারণত কি ফর্মুলা কি জানি, বি ইজ ইকুয়াল টু আই আর লিখি না? তো অনেক ক্ষেত্রে দেখি বি ইজ ইকুয়াল টু আই আর না লিখে কি লেখে, ই ইজ ইকুয়াল টু আই আর লেখে। এই জিনিসটা কিন্তু আমরা প্রায় সময় আমরা 9 ফেস করছি, যে বি ইজ ইকুয়াল টু আই আর এর পরিবর্তে ই ইজ ইকুয়াল টু আই আর লিখি। এখন এটার রিজন, এটার রিজনটা একটা আমরা দেখি, একটু খেয়াল করি আমরা। এটার রিজন হচ্ছে গিয়ে, আমরা যদি একটা সার্কিটের মধ্যে অভ্যন্তরীণ রোধ বা হচ্ছে গিয়ে তোমার ভিতরে যে রোধটা আছে, ওই রোধটাকে যদি বাহিরের রোধ থেকে অনেক 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 ছোট চিন্তা করি, মানে বাহিরের রোধ থেকে ভিতরের রোধটা যদি অনেক ছোট হয়, ছোট বলতে কি মাইনাস তো হবে না, ছোট বলতে স্মল আর এর মানটা শূন্য হবে, এর নিচে তো আর যাবে না, কারণ রোধ তো কখনো নেগেটিভ হয় না। তো আর এর মানটা শূন্য হবে। যদি এরকম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা একটু আগে শিখলাম, আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই
আর প্লাস স্মল আর, যেখানে এই স্মল আরটা কি হবে, এই স্মল আরটা হয়ে যাবে শূন্য। এটা যদি শূন্য হয় তাহলে কি থাকে, আর শুধু ই ডিভাইডেড বাই আর থাকতেছে আমাদের এখানে। তাহলে দেখো তো কি লিখতে পারি, ই ইজ ইকুয়াল টু আই আর লিখতে পারি কিনা। এবার কি বিষয়টা বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় কনফিডেন্ট ছিলাম যে বি ইজ ইকুয়াল টু আই এর পরিবর্তে ই ইজ ইকুয়াল টু আই আর কেন হয়। এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের বাহিরের রোধ থেকে ভিতরের রোধটা যদি অনেক ছোট হয়, অনেক ছোট বলতে কত ছোট, আর ইকুয়াল টু মানে অভ্যন্তরীণ রোধ ইকুয়াল টু শূন্যর সমান যদি হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এই যে ই ইজ ইকুয়াল টু আই আর। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া জি। বুঝছি। ওকে, তাহলে আমরা পরিচালক বল বা পরিচালক শক্তির কনসেপ্টটা ক্লিয়ার করছি এখানে। আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে আরেকটা কনসেপ্টে, সেটা হচ্ছে বর্তনীর তুল্যরোধ। বর্তনীর তুল্যরোধ শেখার পরে আমরা আসবো হচ্ছে গিয়ে এই যে শ্রেণী সমবায়ের জন্য আমাদের অভ্যন্তরীণ রোধ থাকা অবস্থায় সূত্র কি হবে এবং সমান্তরাল সমবায়, ওইটা এখন করাই দিচ্ছি, যেন আমরা তুল্যরোধে চলে যাবো। আমি এটা মুছলাম, এই অংশটা, এই অংশটা মুছলাম। এখন আমরা দুইটা কনসেপ্ট লিখে ফেলবো, সেটা হচ্ছে গিয়ে শ্রেণী, এটা আমরা এখন পড়ি নাই, তারপর এই কনসেপ্টটা যেহেতু চলে আসছে আমরা লিখে ফেলতেছি। শ্রেণী সমবায় n সংখ্যক, বা এভাবে দেখি n সংখ্যক রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। এটা পার্ট n সংখ্যক রোধ শ্রেণী সমবায় চলে, আর হচ্ছে m সংখ্যক রোধ সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। আচ্ছা, এটা একটু খেয়াল করি এখানে, এই টপিকটা আমরা এখনো যাই নাই, তারপরে যেহেতু আসি যেন করে ফেলতে চাই। হ্যাঁ, আচ্ছা, যদি আমাদের এখান থেকে এই দেখো শ্রেণী সমবায় আছে, এখন আমি তো এখানে নির্দিষ্টভাবে বলেছি তিনটাই আছে। প্রশ্ন তোমাকে এভাবে বলবে যে 5টি 6টি 7টি বা 7 সংখ্যক 8 সংখ্যক রোধ শ্রেণী সমবায় যুক্ত আছে, তখন তার জন্য অভ্যন্তরীণ রোধ এত আছে, পরিচালক শক্তি এত আছে, তাহলে তাদের জন্য প্রবাহ কত হবে, এই ধরনের প্রশ্ন। ওই ধরনের ফর্মুলা, ওই ধরনের ফর্মুলা হচ্ছে আমাদের I is equal to n n e divided by capital R plus n small r, এই ফরম্যাটটা তখন অ্যাপ্লাই করবো প্রবাহ নির্ণয়ের জন্য। আর যদি এভাবে থাকে সমান্তরালে, তার মানে এই যে এই এই এবং এই, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এখানে তিনটা রোধ সমান্তরালে আছে। এবারে নির্দিষ্টভাবে বলে দিচ্ছি, প্রশ্ন কিন্তু নির্দিষ্ট নাও বলতে পারে, তখন তোমরা ওই হিসাব করে কাজ করবা। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে অনেক, আমরা করাবো ইনশাল্লাহ, আমরা যখন সিকিউ সলভিং এ যাবো তখন আমরা এগুলো করাবো। এখানে স্মল আর ছিল, এখানে ক্যাপিটাল আই। ওকে, তাহলে একটু খেয়াল করো, এখান থেকে আমাদের ফর্মুলা আসবে আই, এখানে একটু লিখে দিই আইএস, এখানে আইপি লিখে দিই, তাহলে এখানে লেখা যাবে এম, কারণ এখানে সংখ্যাটা ধরছি এম দিয়ে, এখানে সংখ্যাটা ধরছি এন দিয়ে। এন এবং এম কিন্তু কথা একই, সংখ্যাই বোঝাচ্ছে, শুধু আলাদা করার জন্য এন এম লিখছি আমি। এটা হবে ক্যাপিটাল আর এর সাথে, এই এটা হচ্ছে ওই ফর্মুলা সমান্তরালের জন্য। তাহলে শ্রেণী এবং সমান্তরালের জন্য আমরা প্রবাহ নির্ণয়ের দুটা ফর্মুলা দেখে ফেলছি, কেমন? চলে ফেলছিলাম সবাই করতে করে এটা। হার্ডার এবং ডিফিকাল্ট, ঠিক আছে? তো এই দুটা তোমাদেরকে হচ্ছে ভালো করে শেষ করতে হবে, কোনো ধরনের এক্সকিউজ দেওয়া যাবে না এই দুটার ক্ষেত্রে। একবার ভালো করে যা যা পড়াচ্ছি সবকিছু সুন্দর করে শেষ করবা। আমি মুসলাম তাহলে এটা, তাদের লেখা হয় না, তাদের লিখে ফেলো। আমরা এখন যাবো বর্তনীর তুল্যরোধ। বর্তনীর তুল্যরোধ, তুল্যরোধ কিন্তু আমরা দুইভাবে হিসাব করতে পারি, একটা হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে কি
সমান্তরাল সমবায়। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একটু খেয়াল করি আমরা সবাই। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সার্কিট আগেরটার মতোই আমি আবার অঙ্কন করলাম এখানে। এটা ভালো করে বুঝে শুনে আঁকবা, হ্যাঁ। ওকে, তো এখান থেকে তো আমরা জানি আমাদের ফুল লোডটা কি হবে, RS is equal to R1 plus R2 plus R3। এগুলো তো সিম্পল জিনিস, আমরা এগুলো পারি, এটা নিয়ে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু সমস্যা হলো আমাদের একটা জিনিস V1 R2 এর জন্য আমরা বিভব পাই হচ্ছে গিয়ে V2, R3 এর জন্য আমরা বিভব পাই হচ্ছে গিয়ে B3। তাহলে আমরা কিন্তু তিনটা রোধের জন্য তিনটা বিভব পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু কারেন্ট একটাই পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি না যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের I অপরিবর্তনশীল অপরিবর্তনশীল কিন্তু বিভবটা কি হবে, কিন্তু বিভবটা পরিবর্তনশীল। এই কথাটা আমি কেন লিখছি বা এই কথাটা কেন উল্লেখ করে বোল্ড করে বলছি, এটা যখন আমরা ম্যাথ সলভ করব, আমরা গাণিতিক সমস্যাগুলো সলভ করব, তখন আমাদের মাথায় যায় যে ভাইয়া তো আমাদেরকে এই কথাটা বলছিল যে হ্যাঁ বিভবটা পরিবর্তন হয়। কেন বিভবটা কেন আমি ওই কাজটা করছি, একটা ম্যাথ দেখবে যেরকম তোমার বিভব চেঞ্জ হচ্ছে না কিন্তু কারেন্ট চেঞ্জ হচ্ছে, বা অনেক সময় বিভব চেঞ্জ হচ্ছে না, কেন চেঞ্জ হয় কেন চেঞ্জ হচ্ছে না, ওই ক্ষেত্রে আমাদের ঝামেলা। তুমি কোনোদিন দেখছো যে বিভব বা কোষের শ্রেণীও হয়, কোষের সমান্তরালও হয়, এরকম সার্কিট কিন্তু আছে। অনেক জায়গায় দেখবে কোষের শ্রেণী সমবায়ে যুক্ত হয়েছে, কোষগুলা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। ওই সময় তুমি কেন করবা, ওগুলোর জন্য এই এই পয়েন্টটা লাগবে যে পরিবর্তনশীল নাকি অপরিবর্তনশীল, এগুলো ভালো করে জানতে হবে। এটা কষ্ট করে সবাই লিখে ফেলো যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের প্রবাহ হচ্ছে অপরিবর্তনশীল কিন্তু বিভব হচ্ছে আমাদের পরিবর্তনশীল, মানে বিভব চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা লিখছি। লিখছি ভাইয়া। ও, কারো লেখা না হলে আমাকে অবশ্যই বলে দিবার সাথে সাথে, তাহলে আমি একটা অপেক্ষা করবো, দেন আমি আগে। তো সমান্তরাল সমবায় আছে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে একটু ফোকাস করি আমরা সবাই। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমাদের সার্কিটটা দেখতে কেমন হচ্ছে, আগের মতোই একটু যেটা আসছিলাম। এটা R1, এটা R2, এটা R3। তো তার কোষ যদি এখানে একটা প্রবাহ হচ্ছে I, এই জায়গায় I1, এই জায়গায় I2, এই জায়গায় I3। কিন্তু অন্যদিকে আমরা যদি খেয়াল করি আমাদের বিভবটা প্রত্যেকটার জন্য একটাই বিভব V। তাহলে আমরা এখান থেকে সূত্র বলতে পারি 1 divided by R2 is equal to 1 by R1, 1 by R2, 1 by R3 আমাদের ফর্মুলা। কিন্তু অন্যদিকে একটু খেয়াল করি আমরা, আমরা এখান থেকে কিন্তু এটার উল্টা জিনিসটা পাচ্ছি। এখানে আমাদের I হচ্ছে কি অপরিবর্তনশীল, সরি পরিবর্তনশীল, পরিবর্তনশীল পরিবর্তনশীল কিন্তু ভিটা হচ্ছে আমাদের অপরিবর্তনশীল। সবাই আমাদের বিভব হচ্ছে অপরিবর্তনশীল কিন্তু প্রবাহ হচ্ছে পরিবর্তনশীল। ঠিক আছে,
সবাই লিখতে পারছো? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। ওকে, ডান। আচ্ছা, এখান থেকে কেমন প্রশ্ন আসে এটা নিয়ে যদি একটু কথা বলি আমি। এটা লিখে দিই কেমন প্রশ্ন এখান থেকে হয়। যেমন একটা প্রশ্ন আসতে পারে এরকম, আহ কোন রোধের মধ্যে কোন রোধের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ প্রবাহ পাওয়া যায় পাওয়া যায় এই একটা প্রশ্ন। সর্বোচ্চ বিভব পাওয়া যায় বিভব পাওয়া যায় সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যায়। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন। সর্বোচ্চ প্রবাহ, সর্বোচ্চ বিভব, সর্বোচ্চ ক্ষমতা। ঠিক আছে, এই তিনটা জিনিস। তাহলে আমরা এখন কিন্তু তিনটা জিনিসই পড়ি। আমরা প্রথমে পড়বো হচ্ছে প্রবাহ, তারপরে হচ্ছে বিভব, তারপরে হবো ক্ষমতা। প্রবাহ পড়লে বিভব পড়লে ক্ষমতা পড়াটা খুবই ইজি হয়ে যাবে। তাহলে চলো আমরা এখন এগুলার আন্ডারে টপিক গুলা ভাগ ভাগ করে পড়ে নিই এবং ফিনিশ, একবারে ফিনিশ করে ফেলাবো। কারণ কোনো কিছুই বাকি রাখা উচিত না। সিম্পল ভাবে যা আছে সব আমাদের শেষ করে ফেলতে হবে। ছোট্ট জিনিসকে অবহেলা করা একেবারেই যাবে না। তো চলো আমরা তাহলে আমাদের টপিক শুরু করি। যে কথা হচ্ছে আমরা সর্বোচ্চ প্রবাহ পাওয়া যায়, মানে কোন একটা বর্তনী তোমাকে দিছে তার প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ কোথায় বেশি পাওয়া যাবে। এখন আমরা সার্কিট থেকে শুরু করি। চলো, তাহলে আমাদের টপিক দিব হচ্ছে গিয়ে প্রবাহের হিসাব। প্রবাহের হিসাব প্রবাহের হিসাব আমরা টপিক হেডলাইন দিব। প্রশ্ন একটু লক্ষ্য অবশ্যই এটার মধ্যে পড়তেছি আমরা প্রবাহের হিসাব। তো প্রবাহের হিসাবের ক্ষেত্রে আমি একটা সার্কিট দিই। মনে করো সার্কিটটা হচ্ছে গিয়ে আগে সার্কিট, যেটা একটু আগে আমি আঁকছি, আমি বারবার বলছি আমি এক সার্কিট দিয়ে তোমাদেরকে এটা বুঝাবো। ওকে, আর এখানে প্রবাহ হচ্ছে আমাদের আই, বিভব কি। এখন আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহের ক্রম উল্লেখ করো, প্রবাহের ক্রম দেখাও। মধ্য দিয়ে প্রবাহের প্রবাহের ক্রম দেখাও। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রোধের জন্য প্রবাহ বের করতে হবে। এখন আমরা স্বাভাবিক ক্ষেত্রে সূত্র জানি বি ইজ ইকুয়াল টু আই আর, এই ফর্মুলা আমরা জানি বি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে কি স্বাভাবিক ক্ষেত্রে প্রথম রোধের জন্য আই ওয়ান ইজ ইকুয়াল টু বি বাই আর, কোনো ব্যাপার না। দ্বিতীয় রোধের জন্য আই টু ইজ ইকুয়াল টু বি বাই আর টু, কোনো ব্যাপার না। তৃতীয় রোধের জন্য আই থ্রি ইজ টু বি বাই আর থ্রি, কোনো ব্যাপার না। সেটা ভুল, কিন্তু এটা ভুল। জাস্ট একটাই ঠিক। কোনটা ঠিক? এটা ঠিক, আর যেটা ভুল। আর ধরে তুমি যদি বেশি এভাবে করতে কারো যদি করে এভাবে করো তাহলে ভুল। এখন এভাবে কিন্তু আমাদের অঙ্কটা ফুলফিল হবে না। ঠিক আছে, বা এভাবে আমাদের অঙ্ক করলে অঙ্ক হবে না। একমাত্র জাস্ট মাত্র আমরা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু বাকি দুটো রোধের জন্য এই ফরম্যাটটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। মাথায় রাখতে হবে। আমি লিখে দিই প্রথম রোধের ক্ষেত্রে, প্রথম রোধের ক্ষেত্রে। তাহলে আমরা দ্বিতীয় বা তৃতীয় রোধের জন্য অঙ্কগুলা বা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো কিভাবে প্রশ্ন আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় রোধ নিয়ে যদি আমরা আলোচনা করি, দ্বিতীয় রোধের জন্য এর নিয়মটা কি? নিয়মটা সবাই ভালো করে মনে রাখো। যখন দুইটা রোধ সমান্তরাল থাকবে এবং তাদের মধ্যে যে কোনো একটা রোধের মাঝখান দিয়ে আমাকে প্রবাহ বের করতে বলবে, তখন নিয়ম হচ্ছে গিয়ে আই টু ইজ ইকুয়াল টু যার মধ্য দিয়ে আমি প্রবাহ নির্ণয় করার চেষ্টা করতেছি তার বিপরীতে যে রোধটা আছে সেটা বসবে উপরে এবং তাদের টোটাল রোধের যোগফল বসবে নিচে ইনটু মূল প্রবাহ আই। আমি আবার একটু রিপিট করি। যখন দুইটা রোধ সমান্তরালে থাকবে, দুইটা রোধ দুইটা রোধ দুইটা রোধ সমান্তরাল থাকবে এবং তাদের যে কোনো একটা রোধের মাঝখান দিয়ে আমাদেরকে প্রবাহ বের করতে বলবে, তখন
আমার হচ্ছে গিয়ে আমি যে যার মধ্যে দিয়ে প্রবাহ বের করতে চাচ্ছি তার সমান্তরালে যে আছে বা তার বিপরীতে যে আছে সে বসবে উপরে, এবং তার দুইটার ওদের যোগফল বসবে নিচে, কিন্তু মূল প্রবাহ। আমার কথা কি বুঝতে পারছো সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, বাকিরা ইশার, ফারজানা, জয়িতা জি বুঝছো? ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটা যদি হয়ে থাকে দ্বিতীয় রোধের জন্য, তাহলে আমরা যদি তৃতীয় রোধ নিয়ে আলোচনা করি, তৃতীয় রোধ, এটাকে মাথায় রাখবেন, এই আইটা কিন্তু হচ্ছে মূল প্রবাহ। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া মূল প্রবাহ এটা করতে আসছে আবার, মূল প্রবাহ তুমি কেমনে পাবো? মূল প্রবাহ হচ্ছে এই যে তিনটা রোধ আছে না, এই তিনটা রোধে তুমি হচ্ছে কি তুল্য রোধ বের করবা। এই তিনটা রোধে যে তুল্য রোধটা তুমি পাবা, এই তুল্য রোধ যেটা তুমি পাবা আর পাবা, এবং প্রশ্নে অলরেডি তোমার বিও দেওয়া থাকবে। তাহলে তুমি জানো, সূত্র জানো, বি ইজ ইকুয়াল টু আই আর। তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে টোটাল বর্তনীর জন্য এই আইটা পেয়ে যাবা। টোটাল রোধের জন্য যে আই, সেটাই হচ্ছে আমাদের মূল প্রবাহ। তুমি এভাবে মূল প্রবাহটা পেয়ে যাবে। বুঝতে পারছি আমরা? এখন আমাদের তৃতীয় রোধ নিয়ে আলোচনা করি। তৃতীয় রোধের ক্ষেত্রে দেখি, জয়টা দেখি মূলত তৃতীয় রোধের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে? জয়টা বলো তো দেখি। তৃতীয় রোধের জন্য আমাদের ফর্মুলাটা কি হবে? জয়টা ভয়েস তো আসতেছে না। আচ্ছা দেখি, ফারজানা বলো, ফারজানা, ফারজানা বলো দেখি তৃতীয় রোধের জন্য আমাদের ফর্মুলাটা কি হবে? পারবো না ভাইয়া। হ্যাঁ, ঐশী বলতে পারবা? হ্যাঁ ভাইয়া পারবো। হ্যাঁ, বলতো দেখি। এখানে আর R2/R2 + R3 * I হবে। এই যে ঐশী বলতে পারছে, ধন্যবাদ ঐশীকে। ঐশী কিন্তু বলতে পারছে। আমি তো একটাকে তোমাদেরকে বললাম, তোমরা বলছো তোমরা বুঝছো, এটা না পারার কি আছে? এটা তো মাত্রই বললাম, যখন দেখবা দুইটা রোধ সমান্তরালে হয়ে আছে, দুইটা রোধ, জাস্ট দুইটা রোধ সমান্তরালে হয়ে আছে, তখন করণীয় যেটা, সে করণীয় হচ্ছে গিয়ে তুমি যার মধ্য দিয়ে প্রবাহ বের করতে চাচ্ছ ওইটার মানে ওই রোধের বিপরীতে যে রোধটা আছে সেই রোধটা বসবে উপরে, এবং তাদের দুইটা রোধের যোগফল বসবে নিচে, কিন্তু মূল প্রবাহ। সিম্পল লজিক, মানে সিম্পল ভাবে বুঝেছি। ঠিক আছে, আমরা আশা করি এখন আর ভুলবো না আমাদের, বা ভুল হবেও না। কেমন? এটা যাতে আমাদের একটু মাথায় সবার থাকে। ওকে, আমরা কিন্তু এটাতে ম্যাথ করবো একটু করে। আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া আপনি তো এখানে দুইটা রোল দিয়েছেন, এখানে যদি তিনটা রোল হইতো তখন কি আমি সেম ফর্মুলা অ্যাপ্লাই করতাম? প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো এখানে দুইটা রোল দিয়ে করছেন, এখানে যদি দুইটা রোল না হয়ে তিনটা রোল সমান্তরালে থাকতো তাহলে কি আমরা সেম এভাবে অ্যাপ্লাই করতাম? উত্তর হচ্ছে না, আমরা এভাবে অ্যাপ্লাই করতাম না। তাহলে তো কেমন করতাম? এটার জন্য আমাদের আবার একটা বেসিক করতে হবে। তাহলে চলো এটার জন্য আমরা বেসিক করে নিব। এর আগে একটু কষ্ট করে লিখে ফেলো। এটা অবশ্যই অ্যাপ্লাই করবা যদি দুইটা রোধ সমান্তরালে থাকে এবং তাদের যে কোনো রোধের মানে তাদের রোধের মধ্যে দিয়ে প্রবাহ বের করতে যদি বলে, তখন আমরা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করবো। এইটা যাতে ভুল না হয় তোমাদের। তোমাদের একটা কথা বলে রাখি, এই সূত্রগুলো কিন্তু 9-10-এ পড়ানো উচিত ছিল, 9-10-এই পড়াই ফেলা এগুলা। ঠিক আছে, তুলে ফেলো, তুলে ফেলো। তাহলে এখন দেখো, তোমরা প্রত্যেকটা মানে রোধের মধ্য দিয়ে কিন্তু প্রবাহ পেয়ে যাবা, এই I1, I2, I3 পেয়ে যাবা। এবার তোমরা এখান থেকে বের করলেই বুঝবা কোনটা বড়, কোনটা ছোট, কোনটা মিডিয়াম আছে। তো তুমি ক্রমটা তখন উল্লেখ করতে পারবে। ঠিক আছে, তুমি তখন ক্রমটা উল্লেখ করতে পারবা। আচ্ছা, দাও দাও তাড়াতাড়ি করো, লেখা হয়েছে নি সবার? জি ভাইয়া। জি ভাইয়া হয়েছে। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা তাহলে নেক্সট যাচ্ছি। প্রশ্নটা কি বললাম একটু আগে আমি, যে যদি এখানে আমাদের দুইটা রোধের জায়গায় যদি আমাদের এখানে তিনটা রোধ হইতো,
তিনটা রোধ আছে, তাহলে আমরা কি করতাম, R1 R2 R3 R4, 3 বা 4 বা 5 আরো রোধ থাকতো যদি এখানে, তখন আমরা কি সেম ফর্মুলা অ্যাপ্লাই করতাম না? তখন আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করতাম না। তখন তাহলে কি করতাম, এটা একটু ভালো করে বুঝুন। হ্যাঁ, এটা একটু ভালো করে বুঝুন, এই জিনিসটা ভালো করে বুঝুন। আচ্ছা দেখি তাহলে আমরা কষ্ট করে সবাই দেখো। এখন এই রোধ হচ্ছে একটা রোধ, আর এখানে তিনটে মিলাই একটা রোধ হয়, তাই তো? এখানে একটা রোধ, এখানে তিনটে মিলাই একটা রোধ হয়। তাহলে এই রোধ আর এই তিনটে মিলে যে একটা রোধ হয়, তারা কি অবস্থায় আছে পারবে না বলতো? এই একটা রোধ এবং এই তিনটে মিলে একটা রোধ, তাহলে এই রোধ এবং এই তিনটে মিলে যে একটা রোধ, এই দুইটা রোধ কি অবস্থায় আছে? শ্রেণী নাকি সমান্তরালে আছে? পারবে নাকি বলতে পারবা? R1 হচ্ছে শ্রেণী, আর R2 R3 R2 হচ্ছে সমান্তরাল। আমি বলতেছি কি, এই যে এইটা, আমি একটা নতুন করে একটা বলছি, এইটা মিলে তো এটা হচ্ছে R1, তো R1 হচ্ছে, তার সাথে কেউ নাই আর। এই তিনটা রোধ মিলায় তুল্য রোধ, এই তিনটা রোধের তুল্য রোধ হচ্ছে কি একটা রোধ আছে, মনে করো আর কি আসছে। এখন তাহলে এই রোধ এবং এই রোধ কি অবস্থায় আছে? অবশ্যই শ্রেণী অবস্থায় আছে, তাই না? শ্রেণী শ্রেণী হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম, এই দুটো শ্রেণীতে আছে। এখন দেখি তুমি বলো, শ্রেণীতে যদি থাকে তাহলে শ্রেণীতে কোনটা পরিবর্তনশীল কোনটা অপরিবর্তনশীল, আমাকে এটা বলো দেখি। শ্রেণীতে থাকলে কোনটা পরিবর্তনশীল কোনটা অপরিবর্তনশীল, এটা আমাকে বলো। বলো বলো, বলতো না? বলো দেখি, শ্রেণীতে থাকলে কোনটা পরিবর্তনশীল কোনটা অপরিবর্তনশীল, এটা আমাকে বলতে হবে। আমি একটু আগে বলছিলাম কিন্তু। I হচ্ছে অপরিবর্তনশীল আর B হচ্ছে পরিবর্তনশীল। হ্যাঁ রাইট, আই হচ্ছে অপরিবর্তনশীল এবং বি হচ্ছে পরিবর্তনশীল। এতক্ষণ লাগছে কেন? এতক্ষণ লাগলে তো হবে না, সময়ের মধ্যে আনসার দিতে হবে। আচ্ছা তাহলে আমরা যেটা দেখলাম, এই যে দেখি এখানে আমাদের এই R1 এর জন্য একটা B1 পাই, এবং এই R2 R3 R4 এর জন্য আমরা আরেকটা বিভব পাই B2। তাহলে কিন্তু আমাদের এখানে দুইটা বিভব হচ্ছে, আগে ছিল আমাদের একটা বিভব ছিল, বাট আমরা এখন এখানে দুইটা বিভব পাচ্ছি B1 B2। ঠিক আছে, তাহলে এখন আমরা অঙ্কটা করবো কিভাবে? মানে আমার উদ্দেশ্য কি, প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহের ক্রমটা দেখাতে হবে। তাহলে মোট 4টা প্রবাহ, যেহেতু রোধ 4টা, কেমন? তাহলে আমরা সিম্পল ভাবে প্রথম রোধের ক্ষেত্রে আমরা R is equal to, মানে V is equal to বা V1 is equal to I R1 অ্যাপ্লাই করবো। V is equal to I R1, যেখানে I1 আর কি, I1 is equal to আমাদের আসবে V1 by R1, কি আসবে V1 by R1 প্রথম রোধের জন্য, কারণ প্রথম রোধের ক্ষেত্রে আমাদের বিয়োগ অ্যাপ্লাই হচ্ছে V1, ঠিক আছে না? বাট দ্বিতীয় রোধের ক্ষেত্রে কি V2, ঠিক আছে? ওকে, তাহলে এখন আসো, এখন একটা খেয়াল করো, এই যে B1 টা আছে না, এই B1 যেটা, এই বিটা কিন্তু সেম ওইটাই হবে, এটা মাথায় রাখবে তোমরা। এই B1 টা প্রশ্নে যদি না দেওয়া থাকে, এটা এই প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে B1 হিসেবে কাউন্ট হবে। আচ্ছা এবার আসো দ্বিতীয় রোধ এইটা। এখন দ্বিতীয় রোধ তোমাকে যদি বের করতে হয়, তুমি কিন্তু আগের ফরম্যাট দিয়ে অ্যাপ্লাই করলে হবে না, ঠিক আছে? দ্বিতীয় রোধের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে V2 is equal to I2 R2, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে খেয়াল করি আমরা সবাই, I2 is equal to V2 by R2। এখন ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে যে এখানে V2 টা কত, বা এটা আমরা বের করবো কিভাবে, এইটা তো আমরা জানি না, এইটা আমাদের জানতে হবে। ঝামেলাটা হচ্ছে এই জায়গায়, সূত্র ঠিক আছে, নর্মাল সূত্র, ওমের সূত্র করলেই হয়ে যাবে, কিন্তু ঝামেলা হচ্ছে V2 টা কত। ঠিক আছে, তো চলো আমরা এখন একটু খেয়াল করি V2 টা এখানে কত হবে সেটা বের করব। সেটা বের করার আগে আমি একটা জিনিস আগে বলছিলাম, এখানে B1 এর হিসাবটা আর B2 হিসাবটা, মানে প্রশ্নের মধ্যে অনেক সময় কি হয়, তোমার B1 টা আর B2 সমান বলে যায়,
কিন্তু তোমাকে জানতে হবে বি ওয়ানটা তোমাকে যদি আলাদা বের করতে হয় কিভাবে বের করবা, বি টুটা আলাদা বের করতে হলে কিভাবে বের করবা। এই দুইটা জিনিস তুমি যদি বের করতে পারো তাহলে তোমার জন্য এই অঙ্কটা করা খুবই সহজ হয়ে যাবে। দেখো আমি কিন্তু তোমাদের এখানে কনসেপ্টটা ক্লিয়ার করতেছি, তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাও এখানে তোমাকে আর চাকরির থেকে এই ধরনের যে কোনো অঙ্ক দিক তুমি কিন্তু করতে পারবা। তো এই জন্য বলছি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমার কিন্তু সরাসরি তোমরা বলবা যে ভাই এখানে ভাইয়া, হ্যাঁ বলো। ভাই এখানে ভি দুইটা কেন হয়েছে? এখানে বি দুটো কেন আছে? হ্যাঁ। আচ্ছা তোমাকে আমি একটা বললাম না যে শ্রেণী সমবায়ে আমাদের বিভবটা পরিবর্তনশীল, বিভব চেঞ্জ হয়। তো এই রোধের জন্য একটা বিভব পাচ্ছি, এই রোধের জন্য আমরা আরেকটা বিভব পাচ্ছি, বুঝছো? যেহেতু এই রোধ হ্যাঁ বুঝছি। টোটাল তিনটা মিলে একটা রোধ, এই দুইটা পার্ট শ্রেণীতে আছে, যার কারণে দুইটা অংশের জন্য দুইটা বিভব পাচ্ছি, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আর কোনো প্রশ্ন আছে কারো এই পর্যন্ত? ওকে, তাহলে যেহেতু কোথাও আর কোনো প্রশ্ন আসতেছে না আমরা ভালো করে বুঝি বিষয়টা। দ্বিতীয় রোধের ক্ষেত্রে থাকো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝো তোমরা। আমরা তাহলে আমাদের উদ্দেশ্য কি, এখন বি টু আর বি ওয়ানটা আমাদেরকে বের করতে হবে। বি টু বি ওয়ান বের করলে আমরা কিভাবে বের করবো সেটা হচ্ছে কথা। একটু আসি, আমরা তো সাইডে আসি। আমরা প্রথমত টোটাল বর্তনীর মোট রোধ বা তুল্য রোধ, টোটাল বর্তনীর তুল্য রোধটা আগে বের করবো। আমরা ভালো করে বুঝো কিন্তু, টোটাল বর্তনীর তুল্য রোধটা বের করবো। এই যে আর টোটাল বর্তনীর তুল্য রোধ হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, এরপরে আমরা মূল প্রবাহ প্রশ্নে আমরা পাই যাব। মূল প্রবাহ, মূল প্রবাহ তোমাদেরকে প্রশ্নে দিয়ে দিই। আর যে প্রশ্নে মূল প্রবাহ না দেয় কিভাবে বের করব, বি ইজ ইকুয়াল টু আই আর, এই সূত্রের সাহায্যে আমাদের প্রশ্নে এইখানে একটা বি আমরা হয়তো দেখতে পাচ্ছি সবাই, এইটা প্রশ্নে দেওয়া থাকে। তো বি তুমি প্রশ্ন থেকে পাই যাবে, আর এর মানটা তুমি ক্যালকুলেশন করলে প্রশ্ন থেকে পাই যাবে। তো বি ইজ ইকুয়াল টু আই আর দিলে তুমি কিন্তু আইটা পেয়ে যাবে অবশ্যই। তাহলে তোমার যদি প্রশ্নে আই দেওয়া থাকে খুবই ভালো, আর যদি না দেওয়া থাকে তোমরা এই ফর্মুলা দিয়ে আই এর মানটা বের করে নিবা। তাহলে আমরা এখান থেকে মূল প্রবাহ আই পেলাম। ওকে, মূল প্রবাহ আমরা আই পেলাম। এখন দেখো বি ওয়ানটা আমরা কিভাবে বের করবো, ঠিক আছে? বি ইজ ইকুয়াল টু আই আর, বারবার আমি একই সূত্র লিখতেছি, বি ইজ ইকুয়াল টু আই আর। তো এইখানে আমাদের বি ওয়ানটা বের করতে হবে, তাহলে অবশ্যই এখানে বি মানে বি ওয়ান, বি মানে বি ওয়ান। আর আর মানে কি, আর মানে আর ওয়ান। আর ওয়ান কেন, কারণ আমার এই আর ওয়ান আসেই একটা এখানে, মানে এটা আসেই একটা, শ্রেণীর জন্য আসেই একটা। সেক্ষেত্রে একটু খেয়াল করো সবাই, এখান থেকে বি ওয়ান সমান আই আর ওয়ান। এই যে বি ওয়ান সমান যে আই আর ওয়ান আমি লিখছি, এখানে আই এর মানটা কি, এখানে আইটা কি মূল প্রবাহ, আর ওয়ান কত, আর ওয়ান হচ্ছে এই আর ওয়ান। এটা তুমি যদি ক্যালকুলেশন করো এখান থেকে তুমি বি ওয়ানটা পেয়ে যাবো। তোমাকে বুঝছো এটা বি ওয়ানটা আমরা কিভাবে পাবো? হ্যাঁ ভাইয়া। কোনো প্রশ্ন আছে বি ওয়ানটা কিভাবে পাবো? আমরা বুঝিনি আমি জিনিসটা, এভাবে কোনো প্রশ্ন আছে? না ভাইয়া বুঝছি। ওকে, ফারজানা বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ইতিহাস বুঝছো কিনা তুমি? জি ভাইয়া। ওকে, কোনো প্রশ্ন থাকলে বলবা কিন্তু, আমি আগে বলছি এগুলা কিন্তু খুবই একবার কনসেপচুয়াল করা, কিন্তু তুমি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকো আমি বারবার বলছি তোমাকে যে কোনো প্রশ্ন দেখে তুমি আনসার করতে পারবা। তাহলে আমরা বি ওয়ানটা কিভাবে বের করবো এটা আমরা আশা করি ক্লিয়ার। তাহলে আমি আবার একটু রিপিট করি কিভাবে আমরা বি ওয়ানটা বের করবো। আমরা প্রশ্ন থেকে প্রথমত তুল্য রোধটা বের করবো, দ্বিতীয়ত মূল প্রবাহটা বের করবো, আর যদি সেটা দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না দেওয়া থাকে বের করবো। দেন হচ্ছে কি আমরা এই রোধের জন্য বা এই অংশের জন্য, খালি এই অংশের জন্য আমরা বি ওয়ানটা বের করবো। তো বি ওয়ান ইজ ইকুয়াল টু আই আর ওয়ান, এখানে আই অলরেডি আমরা প্রশ্ন থেকে পেয়ে যাবো। আর আর ওয়ানটা হচ্ছে এই অংশের শুধু রোধ, এই অংশের রোধ শুধু আছেই আর ওয়ান, শুধু আছেই অংশের রোধ আর ওয়ান, আর কিছু নাই, এই জন্য আমরা আর ওয়ানটা এভাবে হিসাব করছি, বি ওয়ান পাই গেছে এখানে। এবার প্রশ্ন হচ্ছে এই অংশের জন্য বি টুটা আমরা কিভাবে পাবো। দেখো এই অংশ তো রোধ একটা না, এই অংশের রোধ হচ্ছে তিনটা, এবং ওই তিনটা রোধ কি অবস্থায় আছে, ওই তিনটা রোধ সমান্তরাল হয়ে আছে। তাহলে তুমি দেখো, তুমি এখন যেটা করবা, সূত্র কিন্তু এটাই থাকবে, সূত্র কিন্তু এটাই থাকবে।
তোমার কাজ শুধু একটা এই অংশের রোধ গুলার তুল্য রোধ বের করতে হবে, জাস্ট এই অংশের তুল্য রোধ তুমি আরপি পাই যাবা, এই অংশের তুল্য রোধ তুমি আরপি পাই যাবা। তাহলে সূত্র যদি এটা হয়, সেই ক্ষেত্রে বি টু এর জন্য ফর্মুলা হবে আই আর টি। এই যে দেখো, তাহলে তুমি এখান থেকে বলো তো বি টু সমান আই আর টি লিখলে বি টুর মানটা পেয়ে যাবা না এখান থেকে। আর আর টি কি? আর টি হচ্ছে ওই অংশের, এই অংশের তুল্য রোধ, এই অংশের তুল্য রোধ। এখন কি তোমরা বুঝতে পারছো বি টুটা আমরা কিভাবে বের করবো? আই তো মূল প্রবাহ, তোমরা কি বুঝছো আমরা বি টুটা কিভাবে বের করবো? ওইটা বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, জয়তা, ফারজানা, ইশতিয়াক, তো বলো তোমরা বুঝছো কিনা, কারোর সমস্যা আছে কিনা কোথাও? না হ্যাঁ ভাইয়া, ভাইয়া সমস্যা বুঝছি। নাই, বুঝছি। ওকে, আমরা তাহলে কিন্তু বুঝে গেছি যে আমাদের বি ওয়ানটা বি টুটা যদি প্রশ্নে না দেওয়া থাকে আমরা কিভাবে বের করবো, এর প্রসেসটা তোমাদেরকে আমি মাত্র বুঝাইলাম। ওকে, যাতে তোমাদের যে কোনো প্রশ্ন থেকে এবার তোমরা কিন্তু খুব সহজে যেটা বুঝে থাকো খুব সহজে সলভ করতে পারো। এখন তোমরা একটু খেয়াল করো, এই পার্ট একটু আসো। আমরা আই টু সমান ভি টু বাই আর, মানে এই অংশে আছে এখন বর্তমানে, এই আর টু এর মাঝখান দিয়ে আমরা প্রবাহ বের করতে চাচ্ছি। তাহলে ভি টু বাই আর টু, তাহলে সমস্যাটা কি ছিল? ভি টু আমার জানা ছিল না, ভি টুটা আমরা জেনে নিছি সূত্রের মাধ্যমে বের করে। এবার যদি আমরা তৃতীয় রোধ নিয়ে আলোচনা করতে চাই, তৃতীয় রোধ, তাহলে এখানে হবে আই থ্রি ইজ ইকুয়াল টু বি থ্রি ডিভাইডেড বাই, দিচ্ছি না, ভি টু ডিভাইড বাই আর থ্রি। ভি টু তো বুঝছো কেন এখানে ভি টু বসছে? কারণ এই অংশে সবগুলো রোধের জন্য বিভব একটাই হবে, কারণ এগুলো কি সমান্তরালে আছে। এই অংশে প্রত্যেকটা রোধের জন্য বিভব একটাই হবে, ভি টু, চেঞ্জ হবে না, কারণ আমরা জানি সমান্তরালে বিভব অপরিবর্তনশীল। এবার আসো চতুর্থ রোধ, তাহলে কি হইতো? আই ফোর ইজ ইকুয়াল টু বি টু ডিভাইডেড বাই আর ফোর। এই যে দেখো, আমি একবার তোমাদের সম্পূর্ণ চার্ট এখানে একবার উল্লেখ করেছি, দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো যে ভাইয়া বুঝি না এখান দিয়ে কেমন হচ্ছে, এটা বলতে পারো। দেখি বলো তোমরা এই পয়েন্টটা বুঝছো কিনা। আমরা প্রত্যেকটা প্রবাহের জন্য রোধের জন্য প্রবাহ বের করছি, এটা আমরা বুঝছি কিনা এবং কিভাবে কাজ করবো সেটা বুঝছি, এটা বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ফারজানা, জি ভাইয়া, বুঝছি। ঐশী, তুমি ক্লিয়ার তো? হ্যাঁ ভাইয়া। ক্লিয়ার বুঝছো? জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা আশা করি যদি আমাদের সার্কিট যদি এখানে দুইটার জায়গায় তিনটা বা চারটেই হোক, পাঁচটা হোক, আমরা কিন্তু খুব সহজে এই ফরম্যাটটা অ্যাপ্লাই করে বা এই সিস্টেমটা বা প্রসেসটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু যে কোনো রোধের জন্য প্রবাহ বের করতে পারি, একেবারে সিম্পল। তাহলে আমাদের প্রবাহ বের করার ক্ষেত্রে আর কোনো ঝামেলা থাকবে না। আমরা খুব সহজে কিন্তু প্রবাহটা বের করতে পারবো। একেবারে আমি তোমাদের যা ছিল অ্যাডমিশন সহকারে, মানে অ্যাডমিশন পর্যন্ত তোমাকে আর এটা নিয়ে কোনো ডাউট ফিল করতে হবে না, একবার আমি সব দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, ওকে ডান। তাহলে তোমরা লিখে ফেলো সবাই এটা, আমরা এখন একটা ম্যাথ করতে যাব, সবাই এর মধ্যে তুলে ফেলো। খুবই কনসেপচুয়াল একটা বিষয় তোমাদের পড়াইতে, একবারে ডাইরেক্ট যা ছিল দুনিয়াতে কঠিন কাজ সবচেয়ে। ও, সুন্দর একটা প্রশ্ন পাইছি রে, দিনাজপুর উপরে একটা। চলো তোমরা এটা লিখো আগে, then আমরা ওটা solve করবো। তোমাদের লিখ হয়েছে? জি ভাইয়া। ওকে, ইশতিয়াক, ঐশী, জয়িতা লিখছো? জি ভাইয়া লিখছি। ওকে, ঐশী আর ইশতিয়াক, জি ভাইয়া। ঐশী লিখছো? হ্যাঁ ভাইয়া লিখছি। ওকে, তাহলে চলো আমরা একটা কোশ্চেন সলভ করি, কেমন? দিনাজপুর বোর্ড 21-এ আসছে ওই কোশ্চেনটা। দেখতে করতে হবে কোশ্চেনটা হচ্ছে,
10 ওহম, 20 ওহম, 30 ওহম, আর এই হচ্ছে গিয়ে 10 ওহম। এটা লাগাইছে এখান দিয়ে। তো আমাদের 16 ভোল্ট। তো আমাদের প্রশ্ন হচ্ছে 20 ওহম রোধের মধ্যে 20 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত? কিছু বলবা? ভাইয়া চতুর্থ রোধটা কত লিখছেন? এটা 10 এটা 10 ওহম। আচ্ছা, ঠিক আছে। তো এটা দিনাজপুর 21 আসছে, গুরুগড় জন্য আসছে 3 মার্ক। দেখছো চুপ করে মার গেছে একটা বিষয়। এবারে কোথায় লোকে আছে খেয়াল দিয়ে লাগাই দিছে একটা, ওটা মাঝখানে লুকে বসে আছে, এই যে এখানে লুকে আছে। তা আমরা এই অংশের জন্য B1, এই অংশের জন্য B2 টা বের করবো। তো B2 তো বের করার প্রয়োজন নেই আমাদের, B1 বের করলে আমাদের হয়েছে। এর আগে আমাদের কাজ করতে হবে দুইটা, একটা হচ্ছে টোটাল বর্তনীর তুল্য রোধ বের করতে হবে, আর একটা কাজ টোটাল বর্তনীর জন্য না, এই অংশের জন্য তুল্য রোধ বের করতে হবে। আর এদিকে তো আমাদের কারেন্ট যাচ্ছে, আমাদের কারেন্টের মানও করতে নাই, তাহলে কারেন্টের মানও বের করতে হবে। তাহলে দেখো অঙ্কটা আমরা করে দিই কেমন, চলো অঙ্কটা শুরু করি তাহলে। তাহলে এইখানে আমাদের প্রথম কাজ টোটাল বর্তনীর প্রথম কাজই বর্তনী তুল্য রোধ বের করে ফেলা। তাহলে এই তিনটা রোধ আছে আমাদের সমান্তরাল। আর আমরা প্রথমে আমরা নামকরণ, এটা তুমি তোমরা সবাই জানো, লিখতে হবে R1 কত, R2 কত, R3 কত, এভাবে লিখে ফেলবা। এগুলো প্রথম দিয়ে করে ফেলবা আর কি, ঠিক আছে। 30 ওহম, তারপর R4 যেটা সেটা মনে করো 10 ওহম দেওয়া আছে, যা ছিল তা লিখে ফেলছি আমরা এখানে। এখন আমরা 1 2 3 এই তিনটে রোধ সমান্তরাল আছে, লিখে দেবো আর কি। R1 R2 R3 সমান্তরাল সমান্তরাল। তাহলে 1/RP is equal to 1/R1 1/R2 1/R3। এখান থেকে লেখা যাবে 1/10 1/20 1/30। কত হয় 60। হিসাব করলে এখানে হবে 6 প্লাস 3 প্লাস 2 1/R। তাহলে RP সমান কত হচ্ছে 60 ডিভাইডেড বাই হচ্ছে 9 11 11। আমরা RP আসছে 60/11, ঠিক আছে। এবার আসো আমাদের এই অংশের, আমি তাহলে দেখো এই অংশের রোধ পেয়ে গেছি RP is equal to 60/11। আচ্ছা 60/11 দিয়ে ডিভাইড করো তো, আমাদের কাছে ক্যালকুলেটর হাতে নাই, একজন ডিভাইড করে বলো তো 60/11 দিয়ে ডিভাইড করলে কত হয়। 5 পয়েন্ট সেটা হবে 5.45। 5.45, গুড, 5.45 ওহম। আমরা কিন্তু জাস্ট এই অংশগুলো লিখে রাখি, তাহলে সুবিধা আমাদের জন্য। আমরা এই অংশের জন্য তুল্য রোধ পেয়ে গেছি RP is equal to 5.45 ওহম। তাহলে টোটাল তুল্য রোধ মানে RS, RP প্লাস R4 কত হচ্ছে 5.45 প্লাস 10 অর্থাৎ 15.45 ওহম। আমাদের তুল্য রোধ পেয়ে গেছি আমরা 15.45 ওহম। ওকে, আমরা এখন সুন্দর করে এখান থেকে বিভব এই প্রবাহটা বের করে ফেলবো। তাহলে এখন মূল প্রবাহ I is equal to B divided by R, যেখানে B হচ্ছে 16 আর R হচ্ছে আমাদের 15.45। তাহলে আমাদের I এর মানটা হয়, আর I এর মানটা কত হবে তো এখানে, I এর মানটা কত হবে 1.03 1.03 অ্যাম্পিয়ার। এই যে আমরা কিন্তু মূল প্রবাহ পাইছি 1.03 অ্যাম্পিয়ার। ওকে, আমরা মূল প্রবাহ পেয়ে গেছি 1.03 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের মূল প্রবাহ। কত সুন্দর, 1.03।
1.03 অ্যাম্পিয়ার পেয়ে গেছি। আমরা মূল প্রবাহ পেয়ে গেছি, আমরা তুল্য রোধ পেয়ে গেছি, আমরা ওই অংশের তুল্য রোধ পেয়ে গেছি। আমার তো এখন দরকার কি V1 লাগবে, আর কিছু লাগবে না। কেন লাগবে না আর কিছু? কারণ আমার অংশের মধ্যে আছে, মানে বিষ আছে এই অংশের মধ্যে। তো আমি এখান থেকে V1 বের করলে আমার অঙ্ক হয়ে গেছে। তাহলে খেয়াল করো, এখন যেটা করবো আমরা, আমাদের সূত্র দেখো, আগে তো সূত্র বুঝতে হবে। এখানে যেহেতু 2 নম্বর আছে, তাহলে V2 is equal to I2 R2। আমাদের লাগবে I2 is equal to হচ্ছে V2 by R2, সরি V2 না, সরি এটা V1, এটা V1, এই যে V1 by R2। আমার V1 লাগবে, R2 তো প্রশ্নে আছেই, আমার V1 টা লাগবে। এখন দেখো আমরা V1 টা বের করবো কিভাবে? এই কাজটা করার আগে আমি আরেকটা কাজ করবো আগে দিয়ে, ঠিক আছে? সেই কাজটা হচ্ছে আমি এখান দিয়ে করে রাখতেছি। তো দেখো আমার হচ্ছে V1 সমান বের করতে হবে IR, V1 is equal to IR। এখন আর বলতে কি আর? আচ্ছা ফালতু বলো তো, এখানে আর কি হবে, কত হবে বা কি হবে এটা বলো, মানে আমরা ফালতু বলো। এখানে যে আরটা আছে না, V1 এই অংশের জন্য, তাহলে এই অংশের জন্য আমি যে V1 টা বের করতেছি, এই অংশে আর এর মানটা বা আর কত ধরবো, পারবে না বলতে পারবা? বেশি বলতে পারবা? বেশি হ্যাঁ ভাইয়া পারবো। কত বলো তো, এখানে আরেকটা কি ধরবো আমরা? আর এর মানটা না, হ্যাঁ এখানে হবে 5.45। 5.45, এই তো বুঝতে পারছো। এই যে দেখো, বুঝো না এই জিনিসটা, যেটা আমরা হচ্ছে কি V1 বের করবো, মানে আমার এই অংশের জন্য V লাগবে, এই অংশের জন্য। এখন এই অংশে বিভব বের করতে হলে আমার এখানে একটা প্রবাহ অ্যাপ্লাই করতে হবে, সেই প্রবাহ হচ্ছে আমাদের মূল প্রবাহ। এই অংশের জন্য আমাদের একটা রোধ লাগবে, সেই রোধ হচ্ছে এই অংশের রোধ। এখন এই অংশের রোধ কে পাইছি আমরা? 5.45। তাহলে এখানে কি বসবে? আর কেন বসবে আর? তাহলে এখান থেকে আমরা আই হচ্ছে গিয়ে পাইছি 15 না 1.03 ইন্টু 5.45। আচ্ছা ঠিক আছে, তাহলে গুণ করা তো কত হয় V1 এর মানটা? এখানে V1 এর মানটা কত হয়? 5.61। 5.61, ওকে, 5.61 ভোল্ট। এই যে আমরা V1 পেয়ে গেছে 5 পয়েন্ট, লিখে দিই ইজ ইকুয়াল টু 5.61 ভোল্ট। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। এবার দেখো আমি জাস্ট V1 যেহেতু পেয়ে গেছি, এই যে 5.61 ডিভাইডেড বাই R2 হচ্ছে 20। যারা কত হয় বলো? R2 কত হয়? R2 এই I2 কত হচ্ছে? 0.28। 0.28 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের answer। তো দেখো আমরা যদি বেসিকটা না বুঝতাম, কনসেপ্টটা না ক্লিয়ার হতাম, আমরা কি এই অঙ্কের এই পর্যন্ত আসতে পারতাম? বলো তো তোমরা, হ্যাঁ? আমরা যদি কনসেপ্টটা না ক্লিয়ার হইতাম, আমরা তো এতটুকু আসতে পারতাম? তাহলে তুমি কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা একটু বলতে পারো? এতক্ষণ যা কনসেপ্ট বুঝছি তা থেকেই কিন্তু আমরা আসলে প্রশ্নটা সলভ করেছি, ঠিক আছে? আমি তোমাকে প্রশ্ন দিবে এরকম, তোমরা অবশ্যই মাথায় রাখবা, তোমাকে আলাদা আলাদা করে B1 B2 বের করতে হবে, এবং যে অংশের জন্য বি বের করবা ওই অংশের জন্য অবশ্যই তুল্য রোধটা আগে থেকে বের করে রাখবা। যেহেতু এই তিনটা রোধ সমান্তরাল আছে, এই তিনটা রোধের জন্য আমাদের তুল্য রোধ হচ্ছে 5.45, এবং এটার সাহায্যে আমরা হচ্ছে গিয়ে এই অংশের বিভবটা বের করছি। ওকে, তাহলে চলো আমরা এটা শেষ করলাম। আমরা এরপরে যাবো হচ্ছে তড়ি নির্দিষ্ট অংশের মধ্যে বিভব নির্ণয়। ওটা করলে আজকে আমাদের ক্লাসটা কমপ্লিট হবে। আমাদের ক্ষমতা আছে, আবার ক্ষমতা পারলে আমি বিভব আর প্রবাহ পারলে ক্ষমতা ইসি, ক্ষমতাতে কোনো এক্সট্রা কোনো সূত্র নেই। তোমাদের এটা লিখে এসেছে আবার লিখা হইলে ভাইয়া। হ্যাঁ ভাইয়া লেখা হয়েছে। সবাই লিখছো?
হ্যাঁ ভাইয়া লিখছি। জি ভাইয়া। ওকে ডান, তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি, কেমন? আমরা নেক্সট টপিকে যাচ্ছি আজকে। সেটা একটু পরে দিই, কমাই দিই। আমরা এখন যাব হচ্ছে বিভবের হিসাবে। সবাই তুলে দিয়ে দাও বিভবের হিসাব। বিভবের হিসাব এটার জন্য একটু সার্কিট দেখি, আগের সার্কিট হুবহু, নতুন কিছু নেই। এখানে একটা এক্সট্রা জিনিস লাগাবো শুধু। আচ্ছা, চিত্রটা একটু খেয়াল করো সবাই। এই চিত্রের মধ্যে আমাদের চারটা রোধ আছে এখানে, কেমন? তো প্রশ্ন করছে কি, প্রশ্নগুলো দেয় কেমন, প্রশ্ন এরকম যে এবি অংশে বিভব কত, এবি অংশে বিভব কত। সিম্পল প্রশ্ন, এবি অংশে বিভব কত, মানে বিভব গুলা বের করতে বলে নির্দিষ্ট অংশের জন্য, মাথায় রাখবে। যেমন প্রবাহ বের করতে হলে নির্দিষ্ট রোধের মাঝখান দিয়ে বের করতে বলে না, কিন্তু বিভব হচ্ছে নির্দিষ্ট অংশের মধ্যে। আমি কিন্তু এই সেম কথা কিন্তু একটু আগে আমরা পড়ে ফেলছি, বুঝছো? এই যে দেখো, এই যে V1 মনে আছে তো, এই জিনিসটা একটু আগে পড়ছি আমরা। এই যে V2, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা যে একটু আগে ম্যাথ করছি, ওই ম্যাথ আমরা চাইলে এই কনসেপ্ট দিয়ে করে ফেলতে পারি। এবং এই কনসেপ্ট আরো ইজি, আগের কনসেপ্ট আমরা যেভাবে বুঝছি, তোমার এই কনসেপ্ট আরো ইজি, বুঝতে পারছো? তাই খেয়াল করো এই কনসেপ্ট আমরা করবো কিভাবে। এখানে আমাদের বলছে নির্দিষ্ট অংশ, দেখো এবি অংশের জন্য আমাদের বিভবটা বের করতে হবে। তাহলে ফরম্যাটটা কি বা কনসেপ্টটা কি একটু দেখি। আমাকে বলছে ভি এবিটা বের করতে, মানে এবি অংশের জন্য বিভব বের করতে, ভি এবি। এই যে আমি অংশটাও দিয়েছি। তো নিয়ম হচ্ছে গিয়ে, যে অংশের জন্য তুমি বিভব বের করবা, আবার বলছি, যে অংশের জন্য তুমি বিভব বের করবা তার তুল্য রোধ, ডিভাইডেড বাই টোটাল তুল্য রোধ ইন্টু মূল বিভব, ইন্টু এটা হচ্ছে মূল বিভব, ঠিক আছে? আমরা যে একটু আগে কত স্ট্রাগল করছি না বিভবটা বের করার জন্য, একটু আগে আমরা কিন্তু অনেক স্ট্রাগল করছি ওই বিভবটা বের করার জন্য। তুমি যদি এই ফরম্যাটটা অ্যাপ্লাই করো বা এই শর্টকাটটা অ্যাপ্লাই করো, শর্টকাট না, এটা আসলে ফরম্যাটই, এটা অ্যাপ্লাই করলে তোমার জন্য খুবই সিম্পল যাবে। তো চলো আমরা যে আসলে জিনিসটা একটু বুঝছি কিনা আমরা একটু বুঝাই বলি, দেন আমরা এই কনসেপ্টটা দিয়ে আগের ম্যাথটা আরেকবার রিচেক করবো, ঠিক আছে? রিচেক করবো। তাই খেয়াল করো, এই বলছে আমাকে এবি অংশের জন্য বিভবটা বের করতে। তো এবি অংশটা হচ্ছে যে এই অংশটা, মানে বি2, তাই এখন দেখো এই অংশের ফরম্যাটটা কি, যে অংশের জন্য আমি বিভব বের করব ওটার তুল্য রোধ উপরে, এবং যে অংশের জন্য বলছি এবং টোটাল যে তুল্য রোধ আছে ওইটা বসবে নিচে, হবে ইন্টু মূল বিভব। মানে কি, এই যে এই বিভবটা যেটা প্রশ্নে সবসময় থাকে, বুঝতে পারছো তোমরা? তাহলে চলো আমরা এখন দেখবো যে আগের ম্যাথটা কি আমরা এভাবে করতে পারি কিনা। আগের ম্যাথটা তো সবার খাতার মধ্যে তুলে আসা থাকে, সেখানে আমাদের মূল বিভব যেটা সেটা দেওয়া আছে 16 ভোল্ট, ঠিক আছে? আমরা ওই অংশ যেটা আছে, যে অংশটা বলছি, মানে এই অংশটা যে অংশের মধ্যে আমাদের আসলে 20 ওহমের জন্য হিসাব করতে বলছে, সেই অংশের আমরা তুল্য রোধ পাইছিলাম হচ্ছে কত, 5.45 পাইছিলাম। টোটাল তুল্য রোধ কত পাইছিলাম, 10.45 পাইছিলাম। ওকে, তাহলে আমরা যে অংশের জন্য বের করতে চাচ্ছিলাম B1টা আমরা বের করতে চাচ্ছিলাম, তো B1 সমান আমরা কি পেয়েছিলাম, B1 সমান মাত্র দেখো এই অংশ, মানে যে অংশটা ছিল ওই অংশটা, ওই অংশের জন্য B1। নিয়ম কি, যে অংশের জন্য বিভব বের করব ওই অংশের তুল্য রোধ উপরে, টোটাল তুল্য রোধ নিচে, কিন্তু মূল বিভব। তাহলে আমরা ওই অংশের কত পেয়েছিলাম, 5.45,
তারপরে আরএস পেয়েছি কত আমরা, আরএস টা মানে টোটাল তো লোড করেছিলাম, আচ্ছা এখানে 10 লিখছি না, 15.24 15.45 ইন্টু হচ্ছে 16। আচ্ছা দেখো তো এখানে বি ওয়ানটা কত হয়, এখানে বি ওয়ানটা কত হয়, 5.64। 5.64 হচ্ছে, আচ্ছা কাছাকাছি গেছে একটা 5 দেখো তো, এই যে 5.64 একটু আমরা পরবর্তী ধাপে আসি। আমরা কিন্তু কি করছিলাম 20 ওহমের জন্য আমরা প্রভাব পেতে চাচ্ছি, তাহলে I2 is equal to ওই যে V1 ডিভাইডেড বাই R2। V1 বলতে 5.64 কে বোঝাচ্ছে আর R2 বলতে 20 কে বোঝাচ্ছে, এটা ভাগ করলে কত হয়, 0 পয়েন্ট কত, 28 এই যে দেখছো নি কাহিনী, দেখছো কোথায় আসছে কাহিনী, দেখছো আমরা বিভব বের করার জন্য যে এতক্ষণ কত কষ্ট করছি, কত যুদ্ধ করছি, কিন্তু আমরা এই সিম্পল ট্রিক দিয়ে বিভবটা বের করে ফেলতে পারবো, মানে কোনো ঝামেলাই হয়নি আমার, কোনো ঝামেলাই হয়নি, আমি সিম্পল ট্রিক দিয়ে বিভবটা বের করি। তাহলে এত কাহিনী না করে আমরা এভাবে করলেও আমাদের আনসারটা মিলে যাবে, মানে বিভব বের করার ক্ষেত্রে আর কোনো টেনশন করতে হবে না, জাস্ট এই ফরম্যাটটা মনে রাখবা, বাস হয়ে গেছে। কি বলো, আমরা বুঝছি কিনা এখন, জয়টা বুঝছো, হ্যাঁ অভিষেক ভাইয়া বুঝছি। হ্যাঁ ভাইয়া বুঝছি। অর্জনা বুঝছো, জি ভাইয়া বুঝছি। দেখো তোমরা যদি না বুঝো আমাকে বলবা যে ভাইয়া এখান দিয়ে তাহলে এটা কেমন হইলো, ওখান দিয়ে এটা বুঝি নাই, ওখান দিয়ে এটা সমস্যা, আমাকে বলো, বুঝতে বুঝছো তো, জি ভাইয়া। ওকে তাহলে আমরা কিন্তু চাইলে অঙ্কটা এভাবেও করতে পারতাম, এই দিকেও করতে পারতাম। ওকে, তো তাহলে আমি কিন্তু তোমাদের এটা আগে করাই নাই কেন, আমি যেটা আগে করাই ফেলতাম তাহলে হচ্ছে কি তোমরা এটাই খালি মনে রাখতো, ওই জিনিসটাতে একটা কনসেপ্ট ছিল ওইখানে, এই কনসেপ্টটা তোমরা আর বুঝতে চাইতে না বা বুঝতাম না, ঠিক আছে, এই জন্য আমি ওইটা আগে বুঝেছি, এইটা পরে বলছি তোমাদের, তাহলে তোমরা ওই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, ওই কনসেপ্টটা একেবারে ক্লিয়ার থাকবে ওই জন্য। ওকে, তোমরা তাহলে আশা করি এই পার্টটা বুঝছো, আমরা তাহলে এটা দেখে ম্যাথ সলভ করি, চলো এটা ম্যাথ দেখে নিই আমরা, এটা ম্যাথ আমরা দেখে নিই, চলো আমি ম্যাথটা বাইর করে নিই। আর কি, বরিশাল বোর্ড 23, সবাই ছেলে প্রশ্ন লিখো, R1 is equal to 10 ওহম, R3 is equal to 10, R4 is equal to 20 ওহম। তো একটা ঝামেলা, এই সুন্দর দাঁড়া, এখানে একটা কনসেপ্ট পাই গেছি, 3 ভোল্ট, 3 ভোল্ট, 3 ভোল্ট, 3 ভোল্ট। প্রশ্ন হচ্ছে এবি অংশে বিভব কত, প্রশ্ন হচ্ছে এবি অংশে বিভব কত,
প্রশ্ন লিখছো সবাই? সবার প্রশ্ন লেখা হয়েছে? জি ভাইয়া। ওকে, ডান। দেখো আমরা বলছি কি এবি অংশে, এই এই বি অংশে হচ্ছে আমাদের বিভবটা বের করতে বলতেছে, তাহলে ওই ফরম্যাটটা ওইটা হবে, আর এবি ডিভাইড বাই আর টি ইন্টু বি। এখন আর এবি বলতে বোঝাচ্ছে এই অংশের জন্য আমাদের বিভব তুল্যরোধ। আগে প্রথমে আমরা তাহলে এই অংশের জন্য তুল্যরোধটা বের করে নিই, মানে আর এবির জন্য এবি অংশের তুল্যরোধ, এবি অংশের তুল্যরোধ। দেখো এবি অংশের জন্য আমি যদি হিসাব করি, এই দুইটা মিলায় একটা রোধ হয়, এই দুইটা মিলায় আরেকটা রোধ হয়, তাই না? তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম আর এস ওয়ান সমান হচ্ছে 30 ওহম, মানে এই দুটো যোগ করে বলবো সেগুলি মানে যোগ না, 10 যোগ 20 30 ওহম। আর এস টু ইজ ইকুয়াল টু আবার 30 ওহম। তাহলে এই দুটো মিলে, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, তাহলে দুইটা রোধ যদি শ্রেণীতে থাকে, মানে জিনিসটা যদি এরকম হয় আর কি, এই যে এই যে এটা আর এস ওয়ান, এটা আর এস টু, তাহলে আমরা একটা শর্টকাট মনে রাখবো সবাই, দুইটা রোধ যখন সমান্তরাল থাকে, দুইটা রোধ, তখন তাদের উপরে হবে গুণফল আর নিচে হবে তাদের যোগফল। এখানে হবে আর এবি। তাহলে হিসাবটা দেখি আমরা, 30 গুণ 30 ডিভাইড বাই 30 যোগ 30, কত হয় বলতো আর এবি মানটা? 15 হয় মেবি, নাকি? এখন তো কত হয়? জি ভাইয়া 15 হয়। হ্যাঁ 15। তাহলে আমরা ওই অংশের জন্য তুল্যরোধটা পেয়ে গেছি, এই অংশের জন্য যাচ্ছি, সেই অংশের জন্য তুল্যরোধটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন একটু ফোকাস করে আমাদের হচ্ছে টোটাল তুল্যরোধ বের করতে হবে, আর তো বেশি কিছু নাই। এবার এইটাতে আমরা যা পাই তার সাথে 10 যোগ করবো, মানে আরটি। আরটি হচ্ছে কি কত হবে তাহলে? 15 যোগ 10, তার মানে 25 ওহম। তার মানে হচ্ছে আমাদের সেখানে জায়গা আছে 25 ওহম। আমরা তাহলে টোটাল তুল্যরোধ পেয়ে গেলাম 25 ওহম। ওই অংশের তুল্যরোধ 15 ওহম, টোটাল তুল্যরোধ 25 ওহম। এখন কি লাগবে আর? বিভব, মূল বিভব। তাহলে বলতো মূল বিভব কি প্রশ্নে আছে? দেখছো, মূল বিভব প্রশ্ন নাই, আমাদের মূল বিভবটা বের করতে হবে। তোমাদেরকে বলছিলাম না যে দেখো, তোমাদের খেয়াল করছো যে বিভব শ্রেণীতে সমান্তরালে থাকে, দেখছো এটা এখানে আছে। এখন দেখো কনসেপ্টটা বুঝো ভালো করে, কনসেপ্টটা ভালো করে বুঝো। এখানে এই দুইটা বিভব, এই দুইটা বিভব কিসে আছে? প্রথম দুইটা বিভব কিসে আছে? উপরে দুইটা, জয়টা বলতো, স্টুডেন্ট বলবা? শ্রেণীতে। হ্যাঁ, প্রথম দুইটা, এই দুইটা বিভব শ্রেণীতে। আচ্ছা এবারে জয়টা বলো যে এই দুইটা বিভব যে শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে কি বিভব চেঞ্জ হয় নাকি হয় না, বলো? জয়টা বলো তো, শ্রেণীতে থাকলে বিভব চেঞ্জ হয় নাকি হয় না? চেঞ্জ হয় ভাইয়া। চেঞ্জ হয়। যেহেতু এগুলো শ্রেণীতে আছে, সেহেতু আমি শ্রেণীতে কাজ করব, মানে কি করব? শ্রেণীর কাজ কি? যোগ করা। 3 যোগ 3 কত হয়? 6। তাহলে আমরা এখন এই অংশে আমি এখানেই কাজ করে ফেলতেছি। 3 যোগ 3 বলতে বোঝাচ্ছে আমার এখানে একটাই আমাদের বিভব হয়ে যাবে, সেটা 6 ভোল্ট। সিমিলার ভাবে এখানেও তো একই কাজ হচ্ছে, 3 যোগ 3 তাহলে কত হচ্ছে এখানে? এখানেও 6 হয়ে যাচ্ছে, এখানেও 6 ভোল্ট। ঠিক আছে, বুঝতে পারছো? এখানেও কি হচ্ছে আমাদের 6 ভোল্ট হয়ে যাচ্ছে। তাহলে একটু খেয়াল করো, এবার দেখি ফারজানা বলো, এখানে 6 ভোল্ট, এখানে 6 ভোল্ট, কি অবস্থায় আছে? সমান্তরাল। সমান্তরাল। এখন তুমি দেখি বলো তো, সমান্তরালে কি আমাদের বিভব চেঞ্জ হয় নাকি হয় না? সমান্তরালে বিভব চেঞ্জ হয় নাকি হয় না? হয় না। হয় না, রাইট। সমান্তরালে বিভব চেঞ্জ হয় না। তাহলে এইটার মধ্য থেকে ঐশী বলতো টোটাল, তাইলে আমাদের বিভবটা বা মূল বিভবটা কত হবে? 3 ভোল্ট হবে। ওই কি বলছি,
কে ভোল্ট কেন? ও না 6 ভোল্ট হবে, সরি সরি 6 ভোল্ট হবে, হ্যাঁ হ্যাঁ। 6 ভোল্ট। তাহলে আমরা প্রথমে দেখছি আমার দুইটা বিভব শ্রেণীতে ছিল, এখানেও দুইটা বিভব শ্রেণীতে ছিল। শ্রেণী থাকলে বিভব চেঞ্জ হয়, তার মানে বিভবগুলো যোগ করছি, যোগ করে 6 ভোল্ট পাইছি, এখানে 6 ভোল্ট পাইছি। আর তারপরে 6 ভোল্ট শ্রেণীতে আছে, এখানে সমান্তরালে আছে। সমান্তরাল থাকলে বিভব কিন্তু চেঞ্জ হয় না। সেক্ষেত্রে এখানে 6 ভোল্ট, এখানে 6 ভোল্ট, আমার 6 ভোল্টই হয়ে গেল। ওকে? আমাদের চেঞ্জ হয় না বিভব এখানে। তাহলে আমরা যদি বলি আমাদের মূল বিভব তাহলে কত? V is equal to 6 ভোল্ট। আমরা কি বুঝতে পারছি মূল বিভব কিভাবে পাইছি এখন? তাহলে এখান থেকে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে VAB is equal to RAB। এখানে RAB বলতে বোঝাচ্ছে কত? 15 ওহম, 15। আর RT মানে 25 ওহম, 25। আর এখানে টোটাল কি কত? 6। কত হয় টোটাল? 6 3.6 3.6, 3.6 ভোল্ট। আচ্ছা, বলো কেমন গেল এই অঙ্কটা? এটা আসছে কোথায় না বলছিলাম আমি, তো বরিশাল 23-এ আসছে। বরিশাল দেখে আসছে। তোমরা কি অঙ্কটা সবাই বুঝতে পারছো? বুঝি জি ভাইয়া। পারবে না বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। হ্যাঁ। দেখো আমরা দুইটা কনসেপ্ট ক্লিয়ার করার মাধ্যমে আমাদের যে বুট পোর্শনে আসা কিছু ডিফিকাল্ট ম্যাথ আমরা সলভ করে ফেলবো। শুধুমাত্র কেন? কনসেপ্টটা ক্লিয়ার থাকার কারণ। যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার না থাকি, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে। ইনক্লুড অ্যাডমিশন, অ্যাডমিশন ইনক্লুড আছে, ওখানে তো আরো ঝামেলা ফেস করবো। অ্যাডমিশনের কোশ্চেনটা ভার্সিটি তোমার এইচএসসি কোশ্চেন থেকে একটু ক্রিটিক্যাল হবে, একটু কনসেপচুয়াল হবে। তোমরা কি সবাই লিখছো এটা? জি ভাইয়া লিখছি। Okay. এখন যদি আমাদের বলতো যে ওই অংশে প্রবাহর সরি ওই অংশে ক্ষমতা বের করো, মনে করো এবি অংশের ক্ষমতা বের করো, তাহলে তুমি এবি অংশের জন্য প্রবাহ বের করতে পারবা না? অবভিয়াসলি পারবা। তাহলে সেই ক্ষেত্রে আমি একটু বুঝলাম এই ওয়ার্ডটা দিয়ে। আমাকে যদি বলতো R1 এর মাঝখান দিয়ে প্রবাহ বের করো, R2 এর মাঝখান দিয়ে প্রবাহ বের করো, R3 এর মাঝখানে প্রবাহ বের করো, R4 এর মাঝখানে প্রবাহ বের করো, আমরা তো সবাই জানি প্রবাহ না সরি ক্ষমতা বের করতে পারি। তো ক্ষমতা মানে কি সমান হচ্ছে আমরা জানি, VI। এই সূত্র তোমরা সবাই জানি, তাই না? তো তুমি ওই অংশের জন্য বিভব বের করা মাত্র শিখছো, ওই অংশের প্রবাহ বের করাও মাত্র শিখছো। তাহলে তোমরা কি এখন ওই অংশের জন্য ক্ষমতা বের করতে পারবে না? বলো তো দেখি। দেখি পারবা না? হ্যাঁ ভাইয়া পারবো। কারণ আমরা বিভব বের করা শিখে ফেলছি সবাই। বিভব আমরা কিভাবে ওই অংশের জন্য বের করে মাত্র শিখলাম, প্রবাহ কিভাবে বের করে ওই অংশটা আমরা শিখলাম। তো আমরা যদি বিভব প্রবাহ বের করতে পারি, আমার তো সূত্র তো আমার অলরেডি চোখের সামনেই আছে, P is equal to VI। জাস্ট অ্যাপ্লাই করবো, আমাদের হয়ে গেছে সূত্র। অ্যাপ্লাই করবো, আমাদের আনসার চলে আসবে। আমাদের মেন উদ্দেশ্য ছিল বিভব এবং প্রবাহ অংশটা কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করা। আমরা ওইটা ক্লিয়ার করছি। আমি আশা করি আজকের ক্লাসটা অনেকাংশই বাকি ক্লাসটা মানে আগের ক্লাস তুলনায় ইম্পর্টেন্ট বেশি ছিল, খুবই গুরুত্বপূর্ণ ছিল। তোমরা কি সবাই ক্লাসটা ক্লিয়ার হয়েছে পুরোপুরি ভাবে? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, আচ্ছা ফারজানা তুমি পুরোপুরি ক্লিয়ার এই ক্লাসটা পুরোটা? জি ভাইয়া। ওকে জয়টা? জি ভাইয়া বুঝছি। ক্লিয়ার, পুরো ক্লাস ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা তাহলে গত ক্লাসের তুলনায় এই ক্লাসের মানে এই ক্লাসটা কেমন লাগছে সবার কাছে, ভালো লাগছে? হ্যাঁ ভাইয়া অনেক ভালো। আচ্ছা হ্যাঁ বাকিরা? ভাইয়া ভালো।
ফারজানা বুঝছো তো সবকিছু একবারে আগের ক্লাসের তুলনায় ভালো বুঝছো এটা? জি ভাইয়া, আগে ক্লাসের থেকে ভালো হচ্ছে। গুড। আর ইশতিয়াক পুরোপুরি বুঝছো তো? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে আজকের জন্য আমি রাখতেছি। মোটামুটি আমরা 1.5 ঘন্টার উপরে ক্লাস নিচ্ছি, প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে ক্লাস নেওয়া হচ্ছে আমাদের। তো আশা করি আমাদের আর 3টা ক্লাস লাগবে, 3টে ক্লাসে আমাদের বাকিটা কভার হয়ে যাবে। আমাদের পরবর্তী ক্লাস হবে কৃষক। এটা আমাদের এক বাক্যে শেষ করে দিছি, একটা বসকে সই বলছি, এখন হচ্ছে পরবর্তী বসকে সইতে হবে। এটা কে? কৃষক। কৃষকটা ভালোভাবে করতে হবে, একবারে ফিনিশ করে দেবো। এরপর হচ্ছে গিয়ে তোমাদের আগামী শনিবার একটা এক্সাম নিব, আমি বলে দিচ্ছি তোমাদের আগে থেকে। তোমাদের সেখানে আমি রিটেন একটা এক্সাম নিব। রিটেন এক্সামের মধ্যে হচ্ছে গিয়ে তোমাদের আমি প্রশ্ন অলরেডি রেডি করে রাখছি গুগল ফর্মে। তোমরা জাস্ট হচ্ছে গিয়ে যে ফর্ম দেওয়ার সাথে সাথে আমি কিন্তু টাইম গুনবো। ফর্ম দেওয়ার সাথে সাথে তোমরা সবাই ফর্মে ঢুকে অঙ্কগুলো সলভ করা শুরু করবা, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটা অঙ্ককে মানে করার পরে ছবি তুলে ফর্মের মধ্যে কি সাবমিট করবা। ঠিক আছে, ফর্মে সাবমিট করে দেবো, ওখানে সাবমিট করার জন্য অপশন আছে। ছবি তুলবা, ছবি তুলে ওই ফর্মে কি করবা, সাবমিট করবা। তো নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে আমাকে বলতে হবে, আমি তো অলরেডি পাই যাবো যারা সাবমিট করবে। ঠিক আছে, সাবমিট করে আমাকে কি করবো, পাঠিয়ে দিবা এটা। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করে ফেলবে। তারপর হচ্ছে গিয়ে আমরা এরপরে আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে এমসিকিউ দিব এইগুলোর উপরে। গত ইয়াতে এমসিকিউ এর কথা ছিল, আমি একটু বাইরে ছিলাম দিয়ে যাই দিতে পারি নাই। তো আজকে দিয়ে দিব ইনশাল্লাহ, কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে এমসিকিউ পাঠিয়ে দেবো, এমসিকিউ গুলো দেখে নিবা। তো আশা করি চলাচলের চ্যাপ্টারটা তোমাদের জন্য পরীক্ষার জন্য ভালো একটা চ্যাপ্টার হিসেবে তোমরা তোমাদের মানে সেশনে রাখবা আর কি, যাতে তোমরা এই অধ্যায়টা ভালো করে শেষ করতে পারো এবং এই অধ্যায় থেকে ভালো একটা আনসার করে আসতে পারো পরীক্ষার জন্য। ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে তোমাদের বন্ধু বান্ধবকে জানাইও যে ক্লাসগুলো মানে আসলে যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, আমার কাছে হয়তো স্মার্ট বোর্ড নাই, কারণ বর্তমানে অনলাইন ক্লাস মানে স্মার্ট বোর্ডে পড়ানো, তাই না? এটা তো ভুল বলিনি, বর্তমান ক্লাস মানে স্মার্ট বোর্ডে পড়ানো। এবার সেক্ষেত্রে আমাদের কাছে স্মার্ট বোর্ড নাই, আমাদের যথেষ্ট পরিমাণ সেটআপ এরকম নাই। কিন্তু চেষ্টা থাকবে ইনশাল্লাহ, তোমাদের যদি সাপোর্ট থাকে আর ভালো কিছু অ্যাড করার এখানে। ইনশাল্লাহ যদি ওরকম সাপোর্ট থাকে, ওরকম সবার যদি এরকম আমাকে আশ্বাস দাও, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আমি আমার দিকে চেষ্টা করতেছি, তোমরাও পড়ালেখা করো, তোমাদের পড়ালেখা করতে হবে। কি বলো? তো কি বলো, ঠিক আছে কিনা? বেশি ঘুমাই গেলেন? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, একদম ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা জয়দা, ফারজানা, তোমরা একটু লেখো। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া, ঠিক আছে। তোমাদের আশেপাশে একটু লেখো, যাতে ফ্রেন্ড ট্রেন্ড থাকে, ওরা যদি জয়েন করতে পারে ক্লাসগুলো। তো আমি এটাও হচ্ছে, এই ক্লাসটাও হচ্ছে আমি ফ্রিতে আগে দিয়ে দিব, বুঝছো, ইউটিউবে দিব। 2টা ক্লাস দিব, আর দিব না। হচ্ছে জাস্ট হচ্ছে গিয়ে সবাই যাতে বুঝতে পারে আমি কেমন পড়াচ্ছি, এটার জন্য আর কি। কেমন এই 2টা ক্লাস দিব, জাস্ট এরপরে আর কোনো ক্লাস আমি আপলোড দিব না। আর ওগুলো হচ্ছে প্রাইভেট থাকবে, জাস্ট তোমাদের জন্য রেকর্ড করে রাখবো। ওকে, তাহলে আজকের জন্য বিদায়। বাড়ি কাজ দিও, বাড়ি কাজগুলো করে রাখি, ও শনিবারের পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখো। মানে আজকে পর্যন্ত যা পড়াইছি, আজকে পর্যন্ত বলতে তোমাদের হচ্ছে গিয়ে সার্কিটের আগে যা পড়ানো হয়েছে, সার্কিটের আগে 16 রোগের আগে তা থেকে এক্সাম দিব তোমাদের শনিবারে। আর পরবর্তী সোমবারে আরেকটা এক্সাম দিব, ওটা হচ্ছে সার্কিটের উপরে। ওকে, তো সেক্ষেত্রে আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই বাসা ঠিক মতো পড়ো, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, ভাইয়ের জন্য দোয়া করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আদাব ভাইয়া। আল্লাহ আসসালামু আলাইকুম। হাফেজ। সালাম। আদাব ভাইয়া। আহ,